ওকে, তো আজকে মোটামুটি আমাদের 4 নাম্বার ক্লাস। তো গত ক্লাসে আমরা একটা লেআউট ক্রিয়েশন দেখছিলাম ছোট্ট করে, তাই না? ওকে, তো আজকে আমরা আরেকটা জিনিসটা আরেকটু ধাপ আগায় নিয়ে যাব। সো লাস্ট ক্লাস আমরা বর্ডার, মার্জিন, তারপর হচ্ছে হাইট, উইথ, বক্স মডেল এগুলা কভার করছিলাম। ওকে, তো এরপর আউটলাইন, টেক্সট, ফন্টস, আইকনস, লিঙ্কস এরকম অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা কভার করবো আর কি। ওকে, আচ্ছা। সো প্রথমে হচ্ছে আমি যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, গত ক্লাসের আমি একটা ওপেন করি, ঠিক আছে? ওপেন উইথ লাইভ সার্ভার, দেখি ওপেন হয় কিনা। হয়ে গেছে অলরেডি। দেখেন, এটা একটু ছোট করে ফেলি। তা আমরা কি করছিলাম, সবকিছু হয়তো একটা জায়গায় করছিলাম, তাই না? এক জায়গায় কোডগুলো করা ট্রাই করছিলাম, কোডগুলো আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে। সো এখানে একটা বিষয় ছিল, কাস্টম ফন্ট নাম, মানে আমাদের ফন্টটা কি ডিফল্ট ভাবে ব্রাউজার থেকে ফন্ট দেওয়া হয়, ওই ফন্টটা আমাদের এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, ইভেন আমরা ফ্যাব আইকনও ইউজ করা শিখি নাই। তারপর ধরেন হচ্ছে টাইটেল নাম চেঞ্জ করে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, টেনশনের কিছু নাই। তো প্রথম যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কাস্টম ফন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, তো আমরা চলে যাব হচ্ছে fonts.google.com। ওকে, তো এটা হচ্ছে একমাত্র জায়গা যে অনেক জায়গায় আছে, তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট পপুলার জায়গা যেখান থেকে মোটামুটি আপনারা সব ধরনের ফন্ট ফ্রিতে নিয়ে আসতে পারবেন, ইনস্টল করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমরা সবাই একটু দেখি এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এখানে দেখেন অনেকগুলো ফন্টের এক্সাম্পল আছে, ঠিক আছে? যেমন রোবোটো, ম্যাডিমি ওয়ান, ঠিক আছে, ওজুজু, অনেক ধরনের নাম আছে। ঠিক আছে, এক একটা ফন্ট দেখতে এক এক রকম। ওকে, বাংলা পর্যন্ত আছে, আপনি ফিল্টার করতে পারবেন সেরিফ সেন্স দিয়ে। ওকে, আচ্ছা। তো যদি আমি এখানে নোট হতে যাই, তো এখানে অনেকটা বড় ফটো ফন্ট আছে। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো টাইপের ফন্ট নিয়ে ইউজ করতে পারি। ধরেন আপনি ক্লায়েন্ট বলে দিচ্ছে একটা ফন্টের কথা, তো আমি একটা এক্সাম্পল আমি আপনাকে দিয়ে দিই। একটু দাঁড়ান, ধরেন ফন্ট বুঝবো কিভাবে, কোনটা কোথা থেকে নিতে হবে। তো এটা এক্সাম্পল বোঝানোর জন্য একটা কাজ করি, দাঁড়ান। আচ্ছা, ওকে, সো যেমন আগের টেমপ্লেটটা আমি চলে আসি, এখানে দেখেন আমি যদি ক্লিক করি যে হাউ টু আর্ন উইথ ব্লগিং, এখানে ক্লিক করলে দেখেন এখানে দেখা রোবটও। দেখছেন, আমি এখানে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারবো, অনেকের ফন্ট কিন্তু এখানে আছে। ওকে, তো এখানে যে ফন্টগুলো দেখতেছেন এই সেম ফন্টগুলো কিন্তু আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের ক্ষেত্রে আমি যদি এখানে আসি, আমাদের ক্ষেত্রে এবার ফন্ট হচ্ছে এখানে মনে হয় আর অফ করে দিয়েছে আসলে, এটা পেডে নিয়ে গেছে ডেভ মোডটা। যাই হোক, কোনো সমস্যা নেই। তো এখান থেকে দেখেন ফন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? ইভেন আপনি যদি ভিউ মোডেও যান, ওইখান থেকে ফন্ট দেখা যায় যে কি ফন্ট ইউজ করা হয়েছে। যেমন আমাদের কিন্তু রোবোটো। ওকে, সো এরকম অনেকগুলো পপুলার ফন্ট, যেমন রোবোটো যদি সার্চ করেন, রোবোটো পেয়ে গেছে। ঠিক আছে, রোবোটো, রোবোটো কনডেন্স, রোবোটো মোনো, রোবোটো স্ল্যাব, রোবোটো ফ্লেক্স, এরকম অনেকটা ফন্ট আছে। এবার আমরা যদি বলি ধরেন পপিন্স, এটা ফন্ট, পপুলার মোটামুটি ফন্ট। ঠিক আছে, এই দেখেন। ওকে, তো এরকম অনেকটা ফন্ট আছে। তো আমরা ফন্ট গুলো ইউজ করতে পারি, নাম জানলে আপনি সার্চে ইউজ করে নিয়ে আসতে পারেন, ইউজ করতে পারবেন আর কি। ফর এক্সাম্পল ধরুন আমি পপিন্স ইউজ করব। ঠিক আছে, সার্চ করে বের করলাম, যেটা ইউজ করে না কেন ক্লিক করে বের করে এবার চুজ করতে হবে কোনটা ইউজ করবেন। ওকে, আচ্ছা। এখানে একটা কাজ করি, মনে করে রেখে চেঞ্জ করে ফেলছে ইন্টারফেস, স্টাইল, গেট ফন্ট, ফন্ট হাউ টু ইউজ গেট গেট এমবেড কোড। আচ্ছা, ওরা একটু জিনিসগুলা চেঞ্জ করছে, আমি খেয়াল করি নাই। তো আগে অন্য হয়েছিল, এখন ওটা অন্য হয়ে পড়ছে। So আমি একটু দেখাই এখন। ঠিক আছে, সো ওকে, সো যেমন একটু হচ্ছে, একটু আমি রিমুভ ফন্ট দিয়ে দিই। আপনি একটা ফন্টে গেলে ওদের ইন্টারফেস চেঞ্জ করছে বেসিক্যালি। তো এখন গেট ফন্টে ক্লিক করলে আপনি হচ্ছে ফন্টটা দেখতে পারবেন। ওকে, আচ্ছা। সো এখান থেকে দেখবেন যে গেট এমবেড কোড। ওকে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে অপশন চলে আসছে। ঠিক আছে, আপনি কোনটা চাচ্ছেন। আগে যেটা হয়তো আমি চুজ করতে পারতাম যে কোন স্টাইলটা আমি নিব, যেমন এখানে এখনো আছে দেখেন, সবগুলো একসাথে চলে আসবে, 600, 800, 900। ঠিক আছে, যদি আপনার কোনটা না লাগে আপনি অফ করে দিতে পারেন। ওকে, মানে এখানে অফ করতে পারবেন।
ঠিক আছে, এটা কমতেছে। আচ্ছা, যাই হোক কোনো সমস্যা নাই, সবগুলোই থাকুক। তো আমার কোনটা দরকার? তো আমার যেটা দরকার, আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। সো ফন্ট ইম্পোর্ট করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এখানে লিঙ্ক, আর একটা হচ্ছে ইম্পোর্ট। ওকে, সো লিঙ্ক অথবা ইম্পোর্ট যে কোনো একটা ওয়েতে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা লিঙ্কটা নিতে পারি কপি করে। লিঙ্ক যেটা নিব, যা আছে তাই, কিছুই করতে হবে না, যা খালি কপি করে দেবেন, মানে পুরোটা কপি করবেন। ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে একদম, যদি এখানে আসি আমরা, এটা ধরেন আমি একটু কমেন্ট করে দিই, ধরেন মেটা মেটা ট্যাগস, ঠিক আছে। তো এটা ধরেন হচ্ছে কাস্টম ফন্টস, কাস্টম ফন্ট দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করছি। আচ্ছা, এরপর এতটুকু তো করে ফেললাম, হ্যাঁ, এটা লিঙ্ক নিয়ে আসলাম। তারপর কি করতে হবে? লিঙ্কের পরে এখানে দেখেন যে অনেকগুলো ক্লাস আছে। ওকে, আচ্ছা, তো এগুলো এতগুলা ক্লাস তারা কেন দিছে? এতগুলা ক্লাস দেওয়ার রিজন হচ্ছে যে প্রত্যেকটা স্টাইলের জন্য, মানে ওয়েট, মানে 100-র জন্য একরকম, 200-র জন্য একরকম, আলাদা আলাদা তারা দিয়ে দিচ্ছে। আমাদের এত কিছু লাগবে না, আমরা যেটা করতে পারি, জাস্ট প্রথম যে ক্লাসটা আছে এটা কপি করে ফেলবেন, আর কিছু না। যে ফন্ট ফ্যামিলি কি, পপিন্স অ্যান্ড সেরিফ, এটা। সো যেহেতু এটা আমাদের কি পুরো বডিতে কাজ করে, আর প্রত্যেকটা জায়গায় একই ফন্ট নিবে, তো আমরা জাস্ট বডিতে এসব বলে দিতে পারি আমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স। ওকে, সেভ দিলাম। তো এখন দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটাতে আমি কমেন্ট করে দেই, তাহলে দেখেন এখন আগের মতো হয়ে গেছে, দেখছেন একরকম। আর যখনই আমি কমেন্ট করতেছি না, যখন আমি ফন্ট ফ্যামিলি দিচ্ছি বডিতে, যখন বডিতে দিচ্ছি তখন পুরো ওয়েবসাইটে সেটা সেট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। ধরেন হচ্ছে লার্ন ইট টুডেতে কি এটা আলাদা করে কোনো ফন্ট দেওয়া আছে? যেমন বাটনে হয়তো ফন্টটা নিতেছে না, তো আমরা যেটা করতে পারি, ফন্ট এখানে বাটনে গিয়ে, বাটনে গিয়ে ফন্টটা পেস্ট করে দিতে পারি। এই দেখেন বাটনের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই তো। তো এতটা ইজি হচ্ছে আমাদের ফন্টটা ইমপ্লিমেন্ট করা। এখন আরেকটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এখানে দেখেন, আমি আপনাদের বলছিলাম, দেখেন এই যে 100, 200, 300, 400, 600, এগুলো কি জিনিস? বা এগুলো এখানেও আছে, কোথায় জানি, আচ্ছা এখানে, এখানেও আছে। ঠিক আছে, যে 100, 200, 300, 400, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এগুলো কি জিনিস? আচ্ছা, এগুলো হচ্ছে ফন্ট ওয়েট, মানে কত মোটা হবে। ধরেন আমি H2 আর H1 কে বললাম যে ফন্ট ওয়েট কত, এখানে একজন অপশন পেয়ে গেছে, দেখছেন সবগুলো দেওয়া আছে। তাই আমি বললাম ফন্ট ওয়েট হচ্ছে 100, তাহলে দেখেন কি হয়। এখন কি আছে, এখন অনেক মোটা না এগুলো দেখতে, সেভ দিয়ে 100 দিয়ে দিলাম, চিকন হয়ে গেছে, দেখছেন। ওকে, এটা হচ্ছে ফন্ট ওয়েট। আমরা সবগুলো ইম্পোর্ট করছি, 100 থেকে শুরু, সবগুলো ইম্পোর্ট করছি। যদি এখান থেকে কোনোটা না থাকে তাহলে অটো নিয়ে নিবে, অটো 400 কাজ করবে আর কি। ধরেন আমি এখানে 100 ইমপ্লিমেন্ট করি নাই, বা যদি ব্রাউজার না পাই কোনো, ধর আমি এখানে 100, 200 বা 300 বা 300 পর্যন্ত দিলাম না সাপোজ, ঠিক আছে, আমরা কমন আসলে কাজ করবো, সেভ দিলাম। এই দেখেন, তখন কিন্তু ওই 100 ডিজাইন আপনি পাইছেন, পান নাই। তখন ডিফল্ট ভাবে কি নিয়ে নিছে, ওই ডিফল্ট ভাবে 400 নিয়ে নিছে। 400 মনে হয়, দেখি আমরা যখন 400 দিই, দেখেন ডিফারেন্স বুঝতেছেন? ডিফারেন্স বুঝতেছেন না, কারণ কি ওই ডিফল্ট ভাবে যখন আপনার 100, 200, 300 পাচ্ছে না, তখন সেক্ষেত্রে 400 নিয়ে নিচ্ছে আর কি। মানে থাকলে হবে, না থাকলে ধরেন ডিফল্ট ভাবে 400 সেটা দিল, সেটা নিয়ে নেবে। বাই ডিফল্ট 400 থাকে। ওকে, যেটা না দিলেও আসলে, যদি না দিই তখন তো আবার ওদের ডিফল্ট একটা ওয়েট আছে, এই হেডিং এর ডিফল্ট ওয়েট থাকে আর কি, একটু বোল্ডার টাইপের। যেমন আমরা 400 না যদি যদি বলি ফন্ট ওয়েট বোল্ড, তাহলে কিন্তু মোটো হয়ে যাচ্ছে। বোল্ড মানে কি, এখানে দেওয়াই আছে, সেমি বোল্ড মানে 600, বোল্ড মানে 700। ঠিক আছে, হেডিং গুলো হচ্ছে বাই ডিফল্ট 700 থাকে ওয়েট। ওকে, আর ফন্ট গুলো রেগুলার 400 থাকে আর কি বাই ডিফল্ট। যদি আমরা কিছু না বলে দিই, ডিফল্ট হয়ে 400 থাকে। যদি আপনি চেঞ্জ করতে চান তখন এই যে বলে দিতে হবে, যেমন হেডিং গুলো বোল্ড হবে না, আমার হেডিং গুলো হয়তো সেমি বোল্ড থাকবে। ওকে, সেমি বোল্ড আমরা যদি এইভাবে দেই, আচ্ছা না, এভাবে না দিয়ে আমরা হচ্ছে ওয়েট দিলাম এটা আর কি, 600 যদি দিই, একটা চিকন হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে ফন্ট ওয়েট আর কি। তো এটা আমরা এখান থেকে পিক করতে পারবো। প্রত্যেকটা ফন্ট, অনেকগুলো ফন্টে আছে যে ওয়েট থাকে না, মানে এতগুলো অপশন থাকে না, যেমন এখানে 100, 200, 300 সব আছে না, অনেকগুলো ফন্টে এতগুলো অপশন থাকতেও নাও পারে। ওকে, এই আর কিন্তু আপনার যা যা লাগবে তাহলে আপনি সবগুলো একসাথে নিয়ে আসতে পারেন, তাহলে সবগুলো এখানে চলে আসবে, ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এই তো। তো ফন্ট ওয়েট হচ্ছে কি, ফন্ট কত মোটা হবে, কারণ যত ভ্যালু বাড়তেছে তত মোটা হচ্ছে। ওকে, এই তো, এই আর কি। আচ্ছা, তো আমরা চাইলে এইভাবে কাস্টম ফন্ট ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি আরেকটা ফন্ট ইমপ্লিমেন্ট করে দেখাই। ফর এক্সাম্পল ধরুন আপনার আরেকটা ফন্ট আছে ইমপ্লিমেন্ট করবে। সো এই ক্ষেত্রে আমি আরেকটা ফন্ট যাই, ফন্টসে যাই, পপিংস অফ করে দিই। তো এখানে দেখেন যে মাদিমি ওয়ান নামে একটা ফন্ট আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে ধরুন আমি এটা ইউজ করবো, গেট ফন্টে ক্লিক করলাম, এমবেড করে ক্লিক করলাম। এখন দেখেন
আচ্ছা এখানে দেখেন দুইটা একসাথে আসছে, কি হবে, এই মাডেমি ওয়ানও আছে এন্ড সাথে পপিন্সও একসাথে আসতেছে। ওকে, সো আপনি যদি কোনো কারণে বাদ দিতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে মনে হয় এই যে একটা অপশন আছে, মাডেমি ওয়ান আর পপিন্স দুটো একসাথে ইম্পোর্ট, দুটো একসাথে কাজ করবে আর কি। সো যদি আপনি কোনটা বাদ দিতে চান, বাদ দিলে এখানে যদি ক্লোজ করে দেন তাহলে এটা কোডটা এখানে দেখাবে না। যেমন এখন যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন যে দুইটাই আছে, দেখেন এখানে যদি দেখেন মাডেমি ওয়ান এন্ড ফ্যামিলি পপিন্স, দেখছেন এটাও দুইটা একসাথে আছে। তো আমি জাস্ট লিঙ্ক কপি করে ফেললাম। তো আমরা এখানে লিঙ্কটা রিপ্লেস করে দেবো, কারণ ফন্ট আমরা আরেকটা নতুন অ্যাড হয়েছে, এই পুরোটা রিপ্লেস করে দেবো আগের মতো করে। রিপ্লেস করছি। তো এখন দেখেন ফন্ট দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে পপিন্স। এখন এটার মধ্যে দেখেন একটা স্টাইল খেয়াল করছেন, রেগুলার, আর কিছু নাই, দেখছেন। তো এখানে কি একটাই আছে, আবার পপিন্সও দেখেন অনেকগুলা, 18টা আছে। ওকে, সো মার্ডিমি ওয়ান ইউজ করলে কি ইউজ করতে হবে, ফন্ট ফ্যামিলি এটা ইউজ করতে হবে। তো কপি করলাম ফন্ট ফ্যামিলি, কপি করে আমি এটা ধরেন বডি দিব না, এটা ধরেন আমি বললাম হেডিং গুলো আমার এই ফন্টটা পাবে। সো H1 H2 কে এটা বলে দিলাম মার্ডিমি ওয়ান। তো এখন দেখেন H1 এর H2 ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে, আর এটা আগের মতোই আছে। ওকে, সেভাবে কি আমরা কাস্টম ফন্ট ইমপ্লিমেন্ট করতে পারি। সো যদি আপনার মনে হয় যে না আমার তো পপিস দরকার নাই, তাহলে আপনি এখানে এসে এটা রিমুভ করে দিলেন। তাহলে আমি গেট করে দিন, পপিন্স আর কিন্তু নাই ওদের মধ্যে, দেখছেন এখানে পপিন্স আর নাই। So আমি যদি এখন যদি আমার যদি এখানে চেঞ্জ করতে হবে না, এখান থেকে লিঙ্কটা আবার এখানে রিপ্লেস করতে হবে না, আবার কাজ করবে না। ওকে, তখন আপনি এখানে কপি করতেন, দিয়ে হচ্ছে এটাকে ধরে চেঞ্জ করে দেন এখানে যা আছে। এই তো, এখন দেখেন পপিন্স কিন্তু আর পাচ্ছে না, এটা ডিফল্ট ফন্ট পাচ্ছে, দেখছেন। আচ্ছা, তো এটা এটা মার্ডিবি ওয়ান করার জন্য এটা তো পাচ্ছে না, সো ডিফল্ট হবে সানস সেরিফ পাচ্ছে এখন, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে রিপ্লেস করে দিব। এখন দেখেন সবগুলো আবার একই ফন্ট হয়ে গেছে। বাটন চেঞ্জ করতে হবে, তো বাটনে দিলে বাটন চেঞ্জ হয়ে যাবে, এই যে। ওকে, এই তো। তো এটার দেখেন স্টাইল কিন্তু আবার একটা 400, এছাড়া কিছু নাই। ওকে, আচ্ছা, তো যদি ব্রাউজার থেকে কোনো হেল্প পাই বোল্ড হওয়ার, তাহলে সে অতটুকু বোল্ড হবে, যেমন এটা বোল্ড হয়েছে, কিন্তু হয় না যে এমন একদমও না। ওকে, আচ্ছা, এই আর কি। সো এটা হচ্ছে কিছু কিছু ব্রাউজার হ্যান্ডেল করে কিছু আমাদের হাতে থাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি কাস্টম ফন্ট ইমপ্লিমেন্টেশন। এখন আমাদের ফিগমাতে যে ফন্টটা বলা থাকবে ওই ফন্টটা এখানে সার্চ দিয়ে বের করে গেট ফন্টে দিয়ে কোড পেয়ে যাবেন, দুইটা হলে দুইটা, তিনটা থেকে তিনটা, তখন এই কোডটা ধরে এখানে পেস্ট করে দিবেন, তাহলে এই কাজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা অপশন আছে কি আমরা, আচ্ছা একটা কাজ করি, আমি স্টাইল যা করছি এগুলো আমি এখানে রেখে আলাদা ফাইলে নিয়ে যাই, ঠিক আছে। এই যে এখান থেকে কাট করলাম, কাট করে হচ্ছে নিউ ফাইল, নাম দিলাম ধরুন স্টাইল ডট সিএসএস, সেভ। ওকে, তারপর হচ্ছে আমরা আর একটা কাজ করতে পারি, এখানে জিনিসগুলো লিঙ্ক করাতে পারি। আচ্ছা এটা না, সিম্যান্টিক, সিম্যান্টিকে গিয়ে আমরা লিঙ্ক করতে পারি, লিঙ্ক কি, যে লিঙ্ক সিএসএস, স্টাইল ডট সিএসএস, ডান। এখন দেখেন ডিজাইন আমার পাওয়া শুরু করবে। ওকে, আর স্টাইলটা এখান থেকে রিমুভ করে দিই, এই যে দেখেন সব আছে। আচ্ছা, তো এটা গেল কি আমরা কাস্টম ফন্টে ইমপ্লিমেন্ট করলাম, এই যে লিঙ্কগুলো কাস্টম ফন্টে। ওকে, সো এটা একটা ওয়ে, আরেকটা ওয়েতে করা যায়, সেটা দেখেন এই যে ইম্পোর্ট নামে কিছু একটা, আমি যদি আবার এখানে যাই, ভিউ সিলেক্টেড ফন্ট ফন্ট ফ্যামিলিজ, এখান থেকে হচ্ছে এমবেড কোড, তখন দেখেন লিঙ্ক নিয়ে, লিঙ্ক মানে হচ্ছে আপনার হেডার ট্যাগে বসাতে হবে। আর এটা হচ্ছে ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট দিয়েও করতে পারি। জাস্ট এতটুকু স্টাইল ট্যাগটা বাদ দিবেন, এতটুকু কপি করবেন, কপি করে আমরা যদি স্টাইল ট্যাগে যাই, এই যে মানে সরি সিএসএস ফাইলে যাই, ফাইলে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু কাজ করবে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, তো দেখেন আমি এখানে ইনপুট করছি, এখানে দেওয়া মানে কি আমি কিন্তু, আমার কিন্তু আর দরকার পড়তেছে না যে এখানে অ্যাড করার, কই এই যে সিমেন্টিকে গিয়ে তখন আবার এটা না দিলেও চলবে। তো আমি এটাকে পুরোটা ধরে রিমুভ করে দিলাম, বা কমেন্ট করে দেওয়া করবো, কমেন্ট করে দিছি। তারপরে দেখেন আমার কিন্তু ডিজাইন থাকবে, রিলোডতেই এই দেখেন, দেখছেন। সো এখন কিন্তু এখান থেকে পাচ্ছে না, কোথেকে পাচ্ছে, এইখান থেকে পাচ্ছে। তো আমি যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিই বডি থেকে, তখন দেখেন হেডিং থেকে অফ করে দিই, এই দেখেন তখন আগেরটা পেয়ে গেছে, দেখছেন ডিফল্ট যেটা ফন্ট ছিল সেন্স সিরিফ সেটা পেয়ে গেছে। তো এখন আমি যদি এখানে আবার অন করে দিই, তখন এবার পাচ্ছে। এটা কোথেকে পাচ্ছে, এই ইম্পোর্ট লিঙ্ক থেকে পাচ্ছে। ওকে, তো এইভাবে খুব সহজে আমরা কি কাস্টম ফন্ট ইমপ্লিমেন্ট করতে পারি। ক্লিয়ার?
সবাই একটু চ্যাটে রেসপন্স করবেন, কোনটা ইউজ করলে বেস্ট প্র্যাকটিস, হুইচ ওয়ান ইজ বেটার। আচ্ছা, আপনারা যে কোনো একটা ওয়েতে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো ওয়েতে আপনারা ফন্ট ইমপ্লিমেন্ট করতে পারেন, হয় ইম্পোর্ট দিয়ে করুন আর লিঙ্ক দিয়ে করবেন, যেটা ভালো লাগে। এইগুলো হচ্ছে আমাদের কাস্টম ফন্ট ইমপ্লিমেন্টেশন। এখন আপনার যেটা ভালো লাগে এখানে সার্চ দিবেন, সার্চ দিলে পেয়ে যাবেন, এখানে ক্লিক করে এমবেড কোড, কোড কপি করে পেস্ট করে দিবেন, আর হচ্ছে ফন্ট ফ্যামিলি ধরাই দিবেন। ঠিক আছে। আচ্ছা, যত সামনে যাবো তত আস্তে আস্তে শিখবো আর কি, আর বেটার ওয়ে। ঠিক আছে, আমরা আপাতত ডাউনলোড দেখতেছি না, ডাউনলোড আমরা একটা রাস্টের প্রজেক্ট করবো, এইচটিএমএল সিএসএস ফ্লেক্স বক্স এগুলো দিয়ে, তখন সবকিছু পাবেন আর কি এখানে। ওকে, কারণ আমরা তখন গুড প্র্যাকটিস গুলো ফলো করে কাজ করি। ওকে, আর সবই শিখবো, কোনো কিছু বাদ যাবে না, টেনশনে কিছু নাই। আচ্ছা, তো আমরা আপাতত লিঙ্ক ইউজ করে ফন্ট ইমপ্লিমেন্টেশন করব। আচ্ছা, গেল। ওকে, তো সহজ উপায়ে আমরা ফন্ট ইমপ্লিমেন্টেশন বুঝলাম। তো নেক্সট, নেক্সট হচ্ছে আমরা এখানে আসি। তো সিএসএস ফন্টসটা আসলে বুঝতে পারছেন যে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো এরপর হচ্ছে আউটলাইন। আমরা গত ক্লাসে সিএসএস আউটলাইন যদি দেখাই, এখানে ক্লিক করে এটা একটু লোড সময় নিচ্ছে দেখতেছে। আচ্ছা, ওকে, সো দেখেন আউটলাইন কিন্তু আবার বর্ডার টাইপের কিছু একটা জিনিস আর কি। ফর এক্সাম্পল, আমরা বক্স মডেলে যখন কাজ করছি, ঠিক আছে, আমরা বর্ডারটা ইউজ করছি, কিন্তু সাধারণত আমরা আউটলাইন কিন্তু তেমন দেখি নাই বা হচ্ছে ইউজ করি নাই। আর সেম ভাবে আরেকটা বিষয় আমরা দেখি না, সেটা হচ্ছে কি শ্যাডো। ঠিক আছে, এই দুইটা আমি একটু আরেকবার দেখবো আজকে আর কি। তো আমরা এখানে চলে আসলাম, নতুন একটা ডকুমেন্ট ফাইল, আগেরটা একদম ইউজ করে দিলাম। এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, এটা এই পাশে ওপেন, লিঙ্কটা কপি করে ফেলি, লিঙ্কটা কপি করে হচ্ছে এই পাশে ওপেন করে ফেলি। ওকে, আচ্ছা, আসলো। জানি না কেন এটা অনেক স্লো কাজ করতেছে। ওকে, হোয়াট এভার, সমস্যা নেই, আমরা আমাদের মতো বুঝি তাহলেই হবে। সো খেয়াল করে দেখেন, আমি এখানে ধরেন হচ্ছে স্টাইল আর হচ্ছে এগুলো একসাথে করে ফেলে আর কি, যেহেতু আপনারা এক স্ক্রিনে আছেন। তো আমি একটা কি নিলাম, সেকশন নিলাম। ঠিক আছে, ওই সেকশনের মধ্যে একটা ডিভ নিলাম, ওই ডিভের একটা ক্লাস দিলাম, নাম দিলাম হচ্ছে বক্স। ওকে, আচ্ছা, বক্সের মধ্যে আছে একটা হেডিং, লরেল 20। ঠিক আছে, একটা আছে প্যারাগ্রাফ, লরেল 40। একটা আছে বাটন, হ্যাশট্যাগ লার্ন মোর। আচ্ছা, সো বক্সকে ধরলাম, ধরে বক্সকে ধরে বললাম ভাই এটার উইড হচ্ছে কত, 500 পিক্সেল। 500 পিক্সেল হয়েছে। আচ্ছা, হাইট কত, আচ্ছা হাইট দিলাম না, হাইট হচ্ছে ডিফল্ট ভাবে কি থাকে, হাইট ডিফল্ট ভাবে হাইট থেকে অটো, মানে কন্টেন্ট যত বড় হবে দেখাই দিই, মানে ডিফল্ট হাইট কিভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু টাইপের কিছু একটা, বা লাইট ব্লু কিছু একটা দিব। ঠিক আছে, আচ্ছা, এমন কিছুটা দিলাম। আচ্ছা, কালার হচ্ছে আমি আপাতত হোয়াইট দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে এখানে দেখেন হাইটটা কিন্তু ডিফার করে কিসের উপর, বাই ডিফল্ট অটো থাকে, কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্ট বাড়ে, হাইটও বাড়বে, দেখেন, দেখছেন। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমার হাইট অটো, ডিফল্ট ভাবে না দিলেও চলে, বাই ডিফল্ট অটো হাইট কি কাজ করে, অটোই কাজ করে। ওকে, আচ্ছা, হাইট দিয়ে দিলাম না, অটোই আছে, সমস্যা নেই। আপাতত হাইট দিচ্ছি না, একটু পর আসতেছে কেন দিচ্ছি না। নেক্সট হচ্ছে আমার, এখন আমি আপনাদের সামনে আসি। আমার এই যে বক্সটা আছে বা এই সেকশন, এই সেকশনের জন্য একটা ক্লাস নেই। ঠিক আছে, সেকশনের ক্লাস দিলাম হচ্ছে সেকশনে নিলাম। চল, এই সেকশনকে ধরলাম ডট সেকশন, এই সেকশনকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে হোয়াইট দিব না, জাস্ট বুঝার মতো কিছু একটা দিয়ে দিই, লাইট কিছু একটা দেখি কিছু আছে কিনা, সেরকম কিছু লাইন, রেড দিই, রেড দিয়ে আমি একটা কালার চেঞ্জ করবো, লাইট রেড কিছু একটা, দেখেন। সো সবাই বুঝার ট্রাই করেন, আমি যদি সেকশন এটা বড় করি, দেখেন জিনিসটা বড় হচ্ছে, তার মানে সেকশনটা তো পুরো ফুল স্ক্রিন জুড়ে। কিভাবে বুঝবো, আমি এটা আরো বুঝাই দিই আপনাদেরকে। এই দেখেন সেকশনটা যদি মাউস নেই, এই দেখেন সেকশন দেখছেন পুরো স্ক্রিন জুড়ে, মানে পুরো 100% উইথ আর কি, যত দূর স্ক্রিন বড় হবে তত দূর হইতেই থাকবে। তো আমি ব্রাউজার ছোট করি, দেখেন, দেখছেন আমার স্ক্রিন সাইজ কত, 2920, কত বড় স্ক্রিন। ঠিক আছে, তো এত বড় স্ক্রিনে
প্রায় 27-28 ইঞ্চির মতো হবে। তো তাও কিন্তু হচ্ছে কি আমার ফুল স্ক্রিন জুড়ে আছে। কেন? কারণ ডিফল্ট ভাবে হাইট উইথ কত থাকে একটা সেকশনে 100%, মানে যত বড় স্ক্রিন হোক না কেন সে সবসময় ওই স্ক্রিন পুরোটা নিবে। এটা হচ্ছে 100% উইথ। আচ্ছা, এটা না দিলেও কি না দিলেও কি কোনো ডিফারেন্স মেক করে না, করে করে না। যদি আমি বলি না স্ক্রিনের 80% উইথ নিবে, তখন সে ওই স্ক্রিনের 80% নিবে। এখন যদি স্ক্রিন বড় করি ওই 80%ই আছে, দেখছেন? ঠিক আছে, সেকশনটা ওই স্ক্রিনে 80% জায়গা নিচ্ছে। আচ্ছা, আমি 100% করে দিলাম আগের মতো। এই তো। সো ডিফল্ট যদি আমরা কিছু না দিই 100% উইথ থাকে। ওই হাইটও সেম, ডিফল্ট হাইট 100% থাকে, অটো থাকে, ওকে, বা উইথ অটো থাকে। ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি বলে দিই একটা পার্সেন্টেজ 100 কম, তখন সে সেটা নিবে আর কি। আচ্ছা, এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তো এখন আমি দেখাই এটার কোনো হাইট নাই কিন্তু উইথ দেওয়া আছে। কিসের মধ্যে? আমার সেকশনের মধ্যে কি আছে? এই সেকশনের মধ্যে আমার একটা বক্স আছে, তাই না? এই যে বক্স আছে। এখন আমি যাচ্ছি বক্সের ভিতরে স্পেস দিতে, তাহলে কি ইউজ করব? প্যাডিং। তো এটা আমি আরেকটা ওয়েতে আপনাকে বুঝাইছিলাম যে আমি সেকশনে ক্লিক করব, ক্লিক করে কম্পিউটার বা নিচে নামলেও দেখবেন। ঠিক আছে, নিচে নামলে বা এখানে ক্লিক করলেও পাবেন। এই যে সেখানে মার্জিন কি আছে? মার্জিন নাই। প্যাডিং কি? প্যাডিংও নাই। বর্ডার কি? বর্ডারও নাই। খালি উইডটা আছে, মানে কন্টেন্টের উইডটা আছে। বাই ডিফল্ট 800 পিক্সেল দেখাচ্ছে। সো আমি যদি এটা এখানে তাকান, আমি যদি স্ক্রিন সাইজ বড় করি তখন সেটা বাড়তেছে। সো বুঝতে পারছেন এটা বাই ডিফল্ট অটো কাজ করতেছে। আচ্ছা, সেম ভাবে আমি ডিভাইসের মাউস নেই, বক্স যেটা বক্স যেখানে আমি উইথ দিয়েছি 500 পিক্সেল, এখানে মাউস নেওয়ার সাথে সাথে এটা সিলেক্ট হইলো। হওয়ার পর কত? এখানে 500 দেখাচ্ছে। কারণ কি? আমরা সেট করছি 500, আমরা কি অটো দিচ্ছি। আমি উইথ না দিলাম তাহলে কি হইতো? তাহলে কি দেখেন, সেকশন যতটুকু সেই পুরোটা নিছে। দেখছেন? মানে বাই ডিফল্ট কি কাজ করে? বাই ডিফল্ট ডিভ আর সেকশন এগুলো হচ্ছে 100% কাজ করে আর কি। ওকে, আমি যদি বলে দিই তখন কি ওই জিনিসটা সে নিবে। তখন যে 500 পিক্সেল সে নিছে, দেখেন এই যে। আচ্ছা, ভালো কথা, নিচ্ছে, কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। বাট এখানে প্যাডিং, মার্জিন, বর্ডার কিছুই নাই, তাই না? সব 000 ড্যাশ ড্যাশ দেওয়া। ওকে, সো আমার কি দরকার? আমি বলছি আমার এই যে বক্সটা বানাইছি পার্পেল কালার, এটার ভিতরে স্পেস দরকার। কি দিব? তখন আমরা ইউজ করবো প্যাডিং। এখন যদি প্যাডিং 20 পিক্সেল দেই, তাহলে কি চারোদিকে কাজ করবে। দেখেন চারোদিকে 20 পিক্সেল চলে আসছে। দেখেন এখানে 20 পিক্সেল, দেখছেন? এখন আপনার মাথায় আসতে পারে ভাই এখানে স্পেস বেশি মনে হচ্ছে না। হ্যাঁ, বেশি স্পেস আছে। রিজনটা কি? এখানে কিছু মার্জিনও আছে। কোথেকে আসতেছে? এই হেডিং থেকে। দেখেন হেডিং এ মাউস নেই, দেখেন অরেঞ্জ কালার এক্সট্রা মার্জিন আছে 19 পিক্সেলের, দেখছেন? এক্সট্রা। তো আমি যদি এটাকে নাই করে দেই, ধরেন আমি বললাম আমার যতগুলো হেডিং আছে বা HQ আছে এগুলার মার্জিন 0। এখন গিয়ে দেখেন পারফেক্টলি কিন্তু এখন ওই চারোদিকে প্যাডিং পেয়ে গেছে। বক্সে নেই, এখানে চারোদিকে 20 পিক্সেল পারফেক্টলি কাজ করতেছে। ওকে, তার মানে প্যাডিং জিনিসটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের ভিতরে কাজ করে। কোথায় কাজ করে? আচ্ছা, তো আমার যে প্যাডিং বিষয়টা আছে এটা হচ্ছে আমার ভিতরে স্পেস তৈরি করবে। ঠিক আছে, এই ভিতর দিয়ে স্পেস তৈরি করবে, বাইরে দিয়ে না। ধরেন আমি আরেকটু যদি বলি যে আমার 120 পিক্সেল প্যাডিং দরকার আছে, তখন কি হচ্ছে? 200 না, 100 পিক্সেল। তখন দেখেন ভিতরে জায়গা তৈরি হয়েছে, বাইরে হয়েছে, বাইরে কিন্তু তৈরি হয়নি। সেকশনের ভিতরে না, তাও বক্সের ভিতরে। তো প্যাডিং কিসে কাজ করে? ভিতরে কাজ করে। এখান থেকে দেখে বুঝতেছি আমরা, এখানে বুঝতেছি, এখান থেকে আমরা দিলাম। আর যদি এমন হয় না আমি টপ এন্ড বটম প্যাডিং দিয়েছি, লেফট এন্ড রাইটে দরকার, মানে লেফট এন্ডে আলাদা ভ্যালু হবে। বললাম উপর নিচে হয়তো বা 40 পিক্সেল কাজ করবে, দেখেন। আর উপর নিচে 40 পিক্সেল, সরি হ্যাঁ এটা চারোদিকে 40 পিক্সেল কাজ করবে। আরেকটা ভ্যালু দিই, বললাম উপর নিচে 40 পিক্সেল, লেফট এন্ড রাইটে 90 পিক্সেল। তো এখন দেখেন উপর নিচে 40, লেফট এন্ড রাইটে 90। তো দেখেন এখন এখানে মাউস নেওয়ার সাথে সাথে এটা কিন্তু কি বলে এটাকে, আহ একটা এক্সট্রা বক্স দেখতেছেন, তাই না, চারোদিকে। তো দেখেন উপর নিচে একটু কম, লেফট হ্যান্ডে বেশি, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে 90, দেখতে হবে 90 90 দেওয়া আছে, 40 40। দুইটা ভ্যালু দিচ্ছি। আর যদি চাই চারটা ভ্যালু দিতে, তখন আমরা চারটা ভ্যালু পাস করবো। তা লেফট রাইট মানে ক্লক ওয়াইজ কাজ করবে আর কি, এটা আমরা জানি। ওকে, তো সেদিকে আর গেলাম না। তো আমরা প্যাডিং দিলাম, কারণ প্যাডিংটা ভিতরে কাজ করে। এখন দেখেন সেম মার্জিন দিলাম মার্জিন 40 পিক্সেল। সো মার্জিন এখন 40 পিক্সেল দিলাম। ওকে, প্যাডিংটা আমি একটু অফ করি, 10 পিক্সেল দিই। আচ্ছা, তো যখন এই মার্জিন 40 পিক্সেল দিলাম তখন তো স্পেস তৈরি হয়েছে। বাট আমরা যেটা আমরা ইয়ে দেখতেছি না, হয়তো লেফট এন্ড রাইটে দেখতেছি, টপে বুঝতেছি না তেমন একটা। কারণ কি? যদি এখন মাউস নেই, এখন দেখেন মার্জিন ঠিকই তৈরি হয়েছে, উপরে কিন্তু জায়গা নেয় নাই। আমি মার্জিন অফ করে দিই, দেখেন এটা কিন্তু স্ক্রিনের সাথে লেগে আছে, দেখছেন? ওই পুরো বক্সটা স্ক্রিনের সাথে লেগে আছে।
যখনই মার্জিন 40 পিক্সেল দিছি তখন কি হচ্ছে, তখন দেখছি ওই যে অরেঞ্জ কালার যে বক্সটা সেটাই মার্জিন। উপরে কিন্তু স্পেস তৈরি হয়েছে, লেফট এন্ড রাইট, টপ এন্ড বটম, চারোদিকে 40। যদি বলি না উপরে হচ্ছে 140 পিক্সেল, লেফট এন্ড রাইটে হচ্ছে 40 পিক্সেল, তখন দেখেন উপরে অনেক বড় জায়গা তৈরি হয়েছে। মাউস দিলে বুঝতে পারবো, দেখেন। বা ডিফারেন্সটা কি, মার্জিনটা বাইরে কাজ করে। তাহলে বললাম ভাই সেকশনের বাইরে কেন কাজ করতেছে, কারণ হচ্ছে এখানে যে সেকশন এটাতে কোনো আসলে ভিতরে স্পেসিং নাই, তাই এই দুটো আসলে ডিফল্ট ভাবে লেগে একসাথেই কাজ করতেছে। ওকে, তো এখানে যদি মাউস দেয় তাহলে বুঝতে পারবো যে ওইটা আসলে পুরো জিনিসটা ঠেলে দিচ্ছে, মানে বাইরে কাজ করবে, ভিতরে কিন্তু না। ভিতরে কাজ করছে দেখেন এই যে, ঠিক আছে, সেকশনের ভিতরে কিন্তু কাজ করতেছে। আর একটু ভালো বোঝার জন্য, যে এটা সেকশনে যে ভিতরে থেকে কিভাবে বুঝবো, প্যাডিং দিলেই বুঝবো। সেকশনে প্যাডিং নাই, তাই আমরা ডিফারেন্সটা বুঝতেছি না। এখন যদি প্যাডিং দেই সেকশন, মানে এই লালটাতে প্যাডিং দিব, দেখেন এখন লালটাতে কি আছে, লালটাতে কিন্তু কিছুই নাই, মাউস তাই কিছুই নাই, তাই না? তাই আমি বললাম এটা চারোদিকে 40 প্যাডিং কাজ করবে। তখন দেখেন, তখন এত বড় জায়গা কেন হইলো আবার, আপনার মাথায় আসতে পারে এত বড় জায়গা কেন তৈরি হয়েছে, কারণ এতক্ষণ ধরে এটার ভিতরে স্পেসিং ছিল না। বাট যখন স্পেসিং সে পেয়ে গেছে তার সাথে কি যোগ হয়েছে, ওই মার্জিনটা যোগ হয়ে গেছে। এখন দেখেন এখানে প্যাডিং হচ্ছে, এই যে এটার প্যাডিং কিন্তু 40 পিক্সেল, দেখেন চারোদিকে গ্রিন কালার। তাহলে বাকির ভিতরে খালি যে জায়গাটা সেটা কি, মানে খালি জায়গা বলতে হচ্ছে আমার এটা, এই যে এই জায়গাগুলো তাহলে কিসের, তাই না, এগুলো কিসের। তা আমি যদি মাউস নিই তাহলে বুঝতে পারবেন। এখানে খেয়াল করেন, এই লাল বক্সের প্যাডিং কিন্তু ওই কোণাতে আটকাই আছে, তাহলে ভিতর জিনিসগুলো কি, ভিতরে হচ্ছে এই যে বক্স আছে যেটা বানাইছি এটার মার্জিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এক্সট্রা এটা করতে সেটা হচ্ছে কারণ এটা হচ্ছে আমার উইথ দিচ্ছি না, উইথ তো পুরোপুরি নিচ্ছে না, উইথ একটা জায়গায় পড়ে আছে, তাই না? তো এটা যদি মাঝখানে আনতে চাই বক্সে, তাহলে কি করবো, তাহলে মার্জিন অটো দিব, তাই না? তো এই যে মার্জিন অটো দেই, তাহলে মাঝখানে চলে আসবে, এই যে। তো এখন এটা এই সেকশনের মাঝখানে আসছে। তো আমরা জানি একটা জিনিসকে মাঝখানে আনতে হলে কি করতে হয়, জাস্ট উইথ দিতে হয়, উইথ দিয়ে মার্জিন অটো দিলে, মানে লেফট এন্ড রাইট অটো দিলে কি হয়, সে মাঝখানে চলে আসে। বা আপনি টপ এন্ড বটম যদি মার্জিন না চান, তখন কি হবে, সেভ দেন, তখন দেখেন এখানে কিন্তু সে মাঝখানে চলে আসছে। ওকে, আমি দাগগুলো মুছে দিই, ঠিক আছে। তো মার্জিন কিসে কাজ করে, মার্জিন হচ্ছে বাইরে কাজ করে। সো এখন দেখেন যখন প্যাডিং দিয়ে দিচ্ছি না, এখন যদি মার্জিন দেই, মানে মার্জিন যদি দেই টপ এন্ড বটমে, উপর নিচে মার্জিন দেবে 100 পিক্সেল, তখন কি ওই সেকশনের ভিতরে স্পেস তৈরি করছে, ঠিক আছে, মানে সে বেশি বাইরেই তৈরি করছে, এখানে বাইরেই তৈরি করছে, কিন্তু মনে হচ্ছে সেকশনের ভিতরে স্পেস না, এটা এমন না। ওইটা বাইরে সে আসলে স্পেসিং তৈরি করছে, এটা আমরা এখান থেকে ভিজুয়ালি বুঝতেছি। ওকে, তো এই এমন কিছু জিনিস আপনি বুঝতে হবে, যে মার্জিন কিভাবে কাজ করতেছে, প্যাডিং কিভাবে কাজ করতেছে। তো যখন আমি প্যাডিং দিচ্ছি না, তখন তখন সে বলছে আচ্ছা এটাই তো পুরো একই জিনিস, প্যাডিং কিছুই নাই, সে পুরোটা একই, তখন একই সাথে কাজ করতেছে, তখন বাইরে দেখাচ্ছে জিনিস, মানে বিষয় তখন পুরো সেকশনের বাইরে কাজ করতেছে আর কি। আর যখনই আপনি এখানে প্যাডিং দিয়ে দিচ্ছে, তখন সেটা স্পেস নিয়ে নিচ্ছে, তখন বুঝে গেছে সেটা আলাদা জিনিস, তখন সে ওইটার ভিতরে আসে স্পেসিং তৈরি করেছে বাহিরে। ওকে, না হলে বাই ডিফল্ট একসাথেই কাজ করতেছে আর কি, স্পেসিং না দিলে। এই আর কি, তো এটা ডিফারেন্স একটু বুঝে নিতে হবে আর কি আপনাকে। ওকে, আচ্ছা। তো আমাদের এই বক্স মার্জিন কত দিচ্ছি, 100 পিক্সেল উপরে নিচে। লেফট হ্যান্ড অটো দিলে কি হয়, লেফট হ্যান্ড অটো দিলে মাঝখানে চলে আসে, যদি উইথ দেওয়া থাকে আর কি। তো মাঝখানে চলে আসছে। আর এক উপর নিচে আমরা 100 পিক্সেল স্পেস তৈরি করছি বাহিরে, ভিতরে কিন্তু না। ভিতরে কি হবে দিব, ভিতরে হচ্ছে প্যাডিং দিতে হবে। ভিতরে যে 500 পিক্সেল 50 পিক্সেল প্যাডিং দিয়ে তখন কি এখানে ভিতরে স্পেস তৈরি করছে। ওকে, এই যে ভিতরে চারোদিকে 50 কাজ করতেছে। ওকে, আর মার্জিন কি বাইরে কাজ করতেছে, অরেঞ্জ কালার যে বক্সটা। ওকে, আর যদি আমরা ওই প্যারেন্ট, এটা হলো প্যারেন্ট, ঠিক আছে, প্যারেন্ট কি, মানে আমার সেকশনটা হচ্ছে মেইন, যে হচ্ছে প্যারেন্ট, এটার ভিতর জিনিসগুলো কি চাইল্ড। ওকে, মানে চিলড্রেন, ঠিক আছে। এখন যেহেতু প্যারেন্টে আমার প্যাডিং না থাকবে, তখন দুটো একই সাথে কাজ করে আর কি। প্যারেন্টে যদি প্যাডিং না থাকে, তখন হচ্ছে দেখেন ওই মানে তখন বাইরে কাজ করে বক্সের একদম। বাট যদি আমার প্যাডিং দেওয়া থাকে, তখন সে আবার ধরেন এটা আলাদা, এখন আলাদা হয়ে গেছে, তখন ভিতরে গিয়ে মার্জিনটা কাজ করতেছে। যদি ডিফারেন্সটা বুঝতেছেন আশা করি। ওকে, এই আর কি। বাট কাজ সব জায়গায় সে বেসিক্যালি বাইরেই কাজ করতেছে। খালি বুঝাইলাম যে সেকশনে যদি আপনি কখনো এরকম 3-4টা সেকশন একসাথে করেন, যদি ওটাতে কিছু না দেন ইনকেস, তখন সে আসলে এটার প্রপার্টি গুলো নিয়ে নিতেছে, মার্জিন হিসেবে উপরে স্পেস তৈরি করতেছে আর কি, এটা বুঝাচ্ছিলাম। এইগুলো হচ্ছে আমার মার্জিন প্যাডিং। ওকে, তো আমরা প্যাডিং বুঝলাম ভিতরে, মার্জিন হচ্ছে বাহিরে। ওকে, আচ্ছা।
তো আমি এই সেকশনের উইডথটা আমি আপাতত 80% অফ করে দিই, যা আছে তাই, তখন পুরো ফুল স্ক্রিন জুড়ে কাজ করতেছে, ভালো কথা। সো নেক্সট যে বিষয় সেটা হচ্ছে বর্ডার, বক্স শ্যাডো, আউটলাইন। এই বক্সের মধ্যে আমরা প্যাডিং দিলাম, শিখলাম ভিতরে কাজ করে। মার্জিন দেখেন বাইরে কাজ করলো অনেক বড় করে 100 পিক্সেল। সো আমি বললাম যে না ভাই একটু কমাই দিই, বা 50 পিক্সেল দিই, আর একটু কমে গেলো আর কি, এই তো। আর চারোদিকে একটু অটো বাচ্চা আর কি, সুন্দর করে মাঝখানে আনার জন্য। এখন আমরা দেখবো বর্ডার। বর্ডার কি, যে চারোদিকে কাজ করে। তো বর্ডার কতটুকু, বর্ডার বললাম 4 পিক্সেল, সলিড বা হচ্ছে যে কোনো টাইপের গ্রুভ আছে, সলিড আছে, আর কি আছে, যেমন ড্যাশ আছে, ড্যাশ দিলাম। কত বললাম হচ্ছে ব্ল্যাক কালারের বর্ডার, এই দেখেন ড্যাশ ব্ল্যাক কালার বর্ডার তৈরি হয়েছে। বা হচ্ছে আপনি হোয়াইট কালার বর্ডার দিতে পারেন, এই যে অনেকটা এরকম। বাড়াই দেন ভ্যালু তো আরো মোটা হবে বর্ডারটা। ওকে। সলিড মানে কি, সলিড মানে হচ্ছে একদম পাক্কা, একদম সলিড কালারটা কাজ করবে। ওকে, ড্যাশটা আছে, গ্রুভ আছে। ওকে, তো এরকম অনেক ধরনের টাইপ আছে বর্ডার আর কি, এগুলো আপনারা ওই ডাব্লিউসি স্কুলে পেয়ে যাবেন, টাইপ গুলা কি কি, এগুলো মুখস্থ কিছু নাই। ওকে। আচ্ছা, তো আমি আপাতত সলিড দিয়ে দিলাম। এটা হচ্ছে বর্ডার। যদি আমরা কখনো চাই বর্ডার গুলো হচ্ছে কি, আমাদের বর্ডার গুলো হচ্ছে জাস্ট একটা পাশে কাজ করবে, তখন কি করবো, তখন বলে দিতে হবে আর কি, যে আমার বর্ডার লেফটে খালি কাজ করবে ভাই। দিলাম বর্ডার লেফট, লেফটে চলে আসলো। বললাম না ভাই বর্ডার রাইটে কাজ করবে, রাইটে চলে আসলো। বর্ডার শুধু বটমে কাজ করবে, তাহলে বর্ডার বটম লিখবেন, বটমে কাজ করলো। এটা হচ্ছে শর্টকাট একবারে ইউজ করা আর কি। নর্মালি আমরা জানি যে লং ওয়েতে কাজ করলে আমরা বর্ডার স্টাইল উইচ আলাদা আলাদা দিতে হয়, এত কষ্ট দরকার নেই, আমরা একবারেই কাজ করে ফেলতে পারি আর কি। তো আমরা যদি এখানে দিই তাহলে বটমে কাজ করতেছে, যদি এমন হয় দুইটা জিনিস থাকবে, বটম আর টপ, বটম আর লেফট, তাহলে বটম আর লেফটে দিলাম, এদিকে আর পাচ্ছে না। এইগুলো হচ্ছে কি বর্ডার। নেক্সট সেটা হচ্ছে কি আউটলাইন। এখন বর্ডারও আসছে 10 পিক্সেল করে, লেফট আর বটমে দেখেন এখানে কিছুই নেই। প্যাডিংও আসলো, মার্জিনে আসলো, কি বাকি থাকলো, এরপর বাকি থাকলো হচ্ছে আমাদের আউটলাইন। আউটলাইন যদি আমি দিয়ে দিই, আউটলাইন ধরেন 2 পিক্সেল দিলাম, এটাও সেম ভাবে কাজ করার কথা। সমঝে রেড দিই, এই দেখেন এই বর্ডার মতো আউটলাইনটা হচ্ছে বর্ডারের বাইরে কাজ করে, আর কিছু না। ওকে। সো রেড না দিয়ে আমি একটু ভালো কালার দিই, ধরেন আমি ইয়েলো দিয়ে দিই। ওকে। তো দেখেন চারদিকে তৈরি হয়েছে, একটা ভ্যালু বাড়াই দিই, 20 পিক্সেল, এই যে আউটলাইন। ঠিক আছে, আউটলাইনটা হচ্ছে বর্ডারের কি পরে কাজ করে, যেটা আমার এখানে ভিজিবল নাই। ঠিক আছে, এটা হচ্ছে কি বর্ডারের বাইরে কাজ করে, এটা বক্স মডেলের মধ্যে পড়তেছে না, দেখেন এই চারটার ভিতরে কিন্তু না, সেই চারটার বাইরে। দেখেন মার্জিনও কিন্তু ইভেন তার বাইরে দেখাচ্ছে, তাই না? ওকে। আউটলাইনটা কি বর্ডারের পরে আর কি কাজ করে। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা শিখে ফেলি, সেটা হচ্ছে কি আউটলাইন দেখলাম, এই যে আউটলাইনে দেখেন এই জিনিস পুরো বর্ডারের মতো, দেখেন বর্ডারের বাইরে কাজ করেছে, একই ভাবে কাজ করে, ড্যাশও একই জিনিস, 10 পিক্সেল 20 পিক্সেল সলিড ড্যাশ গ্রুপ মানে বর্ডারের মধ্যেই কাজ করে, মানে বর্ডারের সেম স্টাইল গুলো নিয়ে আর কি। ওকে। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তো এটা ড্যাশ বা আমি দিলাম সলিড আপাতত, এটাকে আমি হয়তো বা 10 পিক্সেল করে দিলাম বোঝানোর জন্য। আচ্ছা, তো যাই হোক এটা হলো আউটলাইন। নেক্সট সেটা হচ্ছে শ্যাডো দেখি। শ্যাডো কি জিনিস, যেটার পিছনে একটা সুন্দর একটা ভাইব তৈরি করবে, যেটা হলো বক্স শ্যাডো। ওকে। বক্স শ্যাডো ধরেন বললাম 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, রেড। ওকে। তখন দেখেন রেড না, আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিন, ব্ল্যাক। তাহলে দেখেন নিচে একটা শ্যাডো তৈরি হয়েছে না আলাদা করে, খেয়াল করছেন? আচ্ছা, তো তিনটা জিনিস এখানে, তিনটা ভ্যালু দেওয়ার পরে আমার এখানে একটা কি শ্যাডো তৈরি হয়েছে। সো এটাকে আমরা ইজিলি কাস্টমাইজ করতে পারি। কি হবে, এখানে ক্লিক করে আপনারা জাস্ট ওই বক্সে তৈরি করবেন, ক্লিক করে স্টাইলস, তারপর দেখবেন এই শ্যাডো দিচ্ছে না, শ্যাডো এখানে চলে আসছে, 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, এখানে ক্লিক করে এখান থেকে ভ্যালু গুলো আপনি সেট করতে পারেন, ব্লার কতটুকু হবে, স্প্রেড কতটুকু হবে। ঠিক আছে। আর হচ্ছে এটা 10 পিক্সেল, 10 পিক্সেল আমরা দিচ্ছি, মানে হচ্ছে ওয়াই তে কতটুকু কাজ করবে, এক্স এ কতটুকু কাজ করবে। এক্স মানে কি লেফট টু রাইট, ওয়াই মানে টপ এন্ড বটম। তো আমি এটা এখান থেকে ভ্যালু না দিয়ে এখান থেকে জাস্ট নিজের মতো ঘুরে দেবে, এখানে নিজের মতো করে চেঞ্জ করতে পারতেছি। তো আপনি একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিবেন, র্যান্ডম ভ্যালু দিয়ে আপনি এখান থেকে এটা কাস্টমাইজ করে ফেলে নিজের হাতে করে। এই দেখেন, আমি নিচে নামাই দিলাম, নামাই দিয়ে ধরেন হচ্ছে এটা বেশি কালো হয়ে গেছে, তো আমি এটা ব্লারটা কমাইতে বাড়াইতে পারি, দেখেন দেখছেন? সো যদি আমি কমাই তখন একদম একদম পুরো সলিড হয়ে গেছে দেখতে। ওকে, এমন আর কি। সো আমি যদি এমন না চাই তাহলে ব্লার বাড়াই দেবো, তাহলে একটা ব্লার তৈরি হবে আলাদা, স্প্রেড দিলে আর একটু ছড়াই যাবে।
ওকে, আর একটু নিচে করে দিলাম। কালারটা দেখতে হয়তো ভালো লাগতেছে না, বেশি ডার্ক হয়ে গেছে, আমি কালারটা একটু কমাই দিই, এখানে ক্লিক করে কালার একটু ট্রান্সপারেন্সি কমাই দিলাম, তাহলে একটা পারফেক্ট শ্যাডো মনে হবে এখন। ঠিক আছে, সেটিংস করা ডান। এরপর কপি করে ফেলবেন, কপি করে এটা কোড মুখস্থের কিছু নাই, যা আছে এটা এখানে করে ফেললাম দেখে দেখে, করে সেভ দিলাম, ভিজুয়ালি করলাম আর কি। এরপর দেখেন রিলোড দিলে থাকছে। ওকে, এই তো আমরা একটা শ্যাডো ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, মানে লেফট টু রাইট, টপ এন্ড বটম, এরপর হচ্ছে ব্লার, এরপর হচ্ছে স্প্রেড, কত পিসের কাছে, এরপর হচ্ছে কালারের ভ্যালুটা, এই আর কি। তো এখন কষ্ট করে শ্যাডো মুখস্থের কিছু নাই, এটা একটা শর্ট ওয়ে বলে দিলাম যে তিনটা ভ্যালু দিয়ে একটা কালার বলে দিবেন, শ্যাডো তৈরি হবে, এরপর এখান থেকে কাস্টমাইজ করে এটা বসাই দিবেন। অথবা আরো ইজি ওয়েতে শ্যাডো দেখাই দিই, সেটা হচ্ছে সিএসএস শ্যাডো লিখে সার্চ করবে। ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যারা শ্যাডো দিয়ে দেয়, যেমন 93 বিউটিফুল সিএসএস শ্যাডো এক্সাম্পল, শ্যাডো অনেকগুলো আছে, তো আমি উপরটা নিয়ে নিলাম। ক্লিক করে দেখেন আর অনেকগুলো শ্যাডো এক্সাম্পল আছে, আপনি কেমন শ্যাডো দরকার। ধরেন আপনার এই শ্যাডোটা ভালো লাগছে, কোনটা ধরেন এটা ভালো লাগছে, এইটা ইনসেটটা কপি করলেন, এই কপি করে জাস্ট এই লিঙ্কটা বসাই দিবেন, সেই এই দেখেন শ্যাডো হয়ে গেছে, সেম টু সেম হয়ে গেছে, ভিতরে শ্যাডো তৈরি হয়েছে, একটা আলাদা ভাইব দিচ্ছে, এটা ইনসেট বলে। এটা আমরা করতে পারতাম এইখান থেকে, এখানে ক্লিক করলে এই যে ইনসেট, ঠিক আছে, আউটসেট দিলে বাইরে, ইনসেট দিলে ভিতরে তৈরি হয় আর কি। ওকে, তারপর কোডটা নিয়ে বসাই দিবেন, এখান থেকে আপনি চাইলে শ্যাডো নিয়ে ইউজ করতে পারেন। ওকে, যদি আপনি এটা ভালো লাগে এটা ক্লিক করেন, কপি করলেন, কপি করে জাস্ট পুরোটা চেঞ্জ করে দিবেন, সেই ওকে, সেটা চলে আসছে, এই আর কি। তো এতটাই সহজ শ্যাডো ইমপ্লিমেন্ট করা। ওকে, নিজে করতে চাইলে তিনটা ভ্যালু দিয়ে আপনি নিজের মতো কাস্টমাইজ করে দেখাইলাম। এইগুলো হচ্ছে বক্স শ্যাডো। ওকে, হ্যাঁ বর্ডার দিয়ে আউটলাইন দেওয়া যায়, বাট হচ্ছে আমি আপাতত আউটলাইন দিতে বলতেছি না, কিন্তু আপাতত বর্ডার দিয়েই করতে পারেন, চাইলে দিতে পারেন। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আরেকটা বিষয়। তারপর আমরা আসি হচ্ছে বক্স শ্যাডো, প্যাডিং, মার্জিন মোটামুটি কভার করছি, এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটা কি বলে, বক্স সাইজিং। ওকে, আচ্ছা, সো বক্স সাইজিং বাই ডিফল্ট হচ্ছে বর্ডার বক্স আর হচ্ছে কন্টেন্ট বক্স থাকে। তো কন্টেন্ট বক্স যদি আমি দেই, ডিফারেন্স বুঝতেছেন, ডিফারেন্স নাই, ডিফল্ট হবে এটা কন্টেন্ট বক্সে থাকে। তাহলে বর্ডার বক্স কি জিনিস এটা বোঝা ট্রাই করি, বর্ডার বক্স, সেভ দিলাম, এই দেখো। এখন আপনার কাছে মনে হলো এটা লেআউট কেন চেঞ্জ হয়ে গেলো বর্ডার বক্স দেওয়ার সাথে সাথে, রিজনটা আপনার মাথায় আসতে পারে কেন এটা হইলো। আচ্ছা, সো বুঝার জন্য আমি এই বক্সটাকে আবার ক্লিক করলাম, ক্লিক করে কম্পিউটারে গেলাম, যাওয়ার পরে এই বক্সের উইথ কত, এটা বাদ দিই, বুঝানো ট্রাই করি। বাই ডিফল্ট উইথ দিলাম 500 পিক্সেল, 500 পিক্সেল হয়েছে, হ্যাঁ 500 তো হয়েছে। তার উপরে সাথে কত যোগ হয়েছে, 50, 50 করে চারদিকে, আরো বাড়ছে না বিষয়টা। বাট আমি তো চাচ্ছি না যে বক্সের বই দিয়েছে 500, তার পাশাপাশি আরো 50 করে চারদিকে অ্যাড হয়েছে প্যাডিং দেওয়ার কারণে। ঠিক আছে, তো এটা কি বক্সের সাইজ এখন 500 জায়গায় আরো 20, আরো 50 করে অ্যাড করে 550 হয়ে গেছে জিনিসটা চারদিকে, তাই না? মানে ভ্যালু আরো 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 সাইজ বড় হয়ে গেছে বড় অংশ, তাই তো নাকি? তা আমি চাচ্ছি না, এই যে 500 500ই থাকবে, 500-র ভিতরে গিয়ে স্পেস তৈরি হবে, 500-র বাইরে স্পেস তৈরি হবে না, তাহলে হাইট বাড়াই দেবে, কিন্তু 500-র বাইরে যেতে না হয়, 500 বেশি যেতে না হয়। কিন্তু যখন আপনি বক্স সাইজিং, যখন এটা বাই ডিফল্ট কি থাকে, কন্টেন্ট বক্স থাকে আর কি। ওকে, কন্টেন্ট বক্স থাকে। সো যদি কন্টেন্ট বক্স দেই, যে বক্স সাইজিং চেঞ্জ হয় কিনা, দিলাম, আচ্ছা বর্ডার বক্স না, কন্টেন্ট বক্স, দেখেন ডিফল্ট যেটা ছিল সেটাই, অফ করে দেই, অন করে দিই, ডিফারেন্স দেখতেছেন, ডিফারেন্স নাই। ওকে, তো ডিফারেন্সটা তখনই তৈরির জন্য বর্ডার বক্স দেই, কারণ যখন আমি এখানে উইথ দিচ্ছি 500 আর প্যাডিং দিচ্ছি, তখন সেটা যোগ হয়ে যাচ্ছে, 500 হচ্ছে ওইটার চারদিকে আরো 50 করে অ্যাড হচ্ছে। এটা প্রবলেম না, আমি তো চাচ্ছি না যে 500ই থাকে, এটা কেন বড় হবে, কেন বাড়বে, কেন 500-র ভিতরে প্যাডিং অ্যাড হবে, 500-র বাইরে কেন প্যাডিং হচ্ছে, অ্যাড হচ্ছে। তো ওই ইস্যুটা যদি সলভ করতে চান, তখন গিয়ে আপনারা দিবেন হচ্ছে বক্স সাইজে বর্ডার বক্স, তখন কি হবে, উইথ 500ই থাকবে, কিন্তু প্যাডিং এর ভিতরে যোগ হবে। সেভ দেই, এই দেখেন, এখন দেখেন উইথ কিন্তু 390 হয়ে গেছে, তার সাথে 50 যোগ হয়ে সেটাকে 4 করে 500 বানাইছে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন দেখেন এই পুরো বক্সের সাইজ হচ্ছে 500 পিক্সেল, বাট আগে কিন্তু 500 বেশি ছিল, কারণ 500 প্লাস হচ্ছে আগের প্যাডিং গুলো অ্যাড হয়েছিল চারদিকে, যার কারণে 500 বেশি হয়ে গেছিল। ওইটাকে রিসলভ করার জন্য আমরা বর্ডার বক্স দিলাম, এখন কি হচ্ছে, এখন পুরোটা হচ্ছে 500 একসাথে, প্যাডিং প্লাস হচ্ছে আমার
কন্টেন্ট। যদি আমি ইনকেস প্যাডিং অফ করে দিই, এই দেখেন এই যে এখানে প্যাডিং দিয়েছিলাম না, অফ করে দিই, এখন দেখেন 490। ওকে, কারণ এর মধ্যে 10 পিক্সেল কি আছে, বর্ডার আছে। ডিফারেন্স বুঝতে পারছেন? সবকিছু মিলে সে 500 করছে। আগে কি ছিল, আগে বর্ডারের সাইজ ছিল, প্যাডিং এর সাইজ ছিল, বক্সের সাইজ ছিল, সবগুলো মিলাই 500 বেশি হয়ে গেছিল। ওইটাকে সলভ করার জন্য কি দিছি, বক্স এবং বর্ডার বক্স। তখন কি হয়ে যাচ্ছে, তখন যেটা হচ্ছে, এটা যদি না দেই, এখন কিন্তু 500 বেশি কাজ করতেছে বর্ডার প্লাস প্যাডিং মিলায়। এটা অন করে দিলে ওই 500 থাকতেছে, মানে সবগুলোকে 500-র মধ্যে রাখবে, বর্ডার প্যাডিং সবগুলোকে মিক্স করে। ওকে, নিজের মতো করে সে ক্যালকুলেট করে নিবে আর কি। ঠিক আছে, বাট 500-ই রাখবে। ওকে, ক্লিয়ার সবাই যে বক্স সাইজ বর্ডার বক্স কিভাবে কাজ করে? কারো কোনো কনফিউশন আছে যে বক্স সাইজিং কিভাবে কাজ করে, বুঝি নেই? একটু চাইলে রেসপন্স করবেন যদি কেউ না বুঝে থাকি। আচ্ছা, একজন বুঝি নাই, আর কেউ? আচ্ছা ঠিক আছে, আমার একবার একটু বক্স সাইজিংটা বুঝি। আচ্ছা, বক্স সাইজিং এর আগে যা কোর্স ওগুলো কি বুঝতে পারছি? মানে বক্স সাইজিং বাদে এখন যা শেখানো হয়েছে। আচ্ছা, তো বক্স সাইজিংটা বোঝার ট্রাই করি। আচ্ছা, বক্স সাইজিং হচ্ছে কি, ধরেন আমি হচ্ছে বক্স সাইজিং দিলাম না, ঠিক আছে? তখন কি হচ্ছে, তখন এখানে দেখেন কি 500 লেখা না? 500 মানে কি, পুরো কন্টেন্টের উইথ হচ্ছে 500। কেন 500? আমরা বলে দিছি 500, তাই 500 হয়েছে। যদি বলি 400, তাহলে কি 400 হয়েছে। যদি বলি 300, 300 হয়ে গেছে। দেখছেন, সাইজই 300, মানে কন্টেন্টের সাইজ 300 বেসিক্যালি। প্যাডিং দিলাম না, ঠিক আছে? আচ্ছা, এখানে কত দেখাচ্ছে, 300 দেখাচ্ছে না? 300 মানে কি, পুরো বক্সের সাইজ 300, তার সাথে অ্যাডিশনাল কি আছে, বর্ডার, তাই না? বর্ডার আছে 10 পিক্সেল লেফটে, আর 300 আছে, মানে 300 টোটাল হচ্ছে কত, 310 পিক্সেল। বর্ডারে 10 পিক্সেল, আর হচ্ছে এখানে প্যাডিং, টোটাল 310 হয়েছে না? ভালো কথা। এরপর যে ফ্যাক্টটা আমি চাচ্ছি, এটা 300 উইথ না, এটা হবে কত, ধরেন বললাম 600 থাকবে। 600 হয়েছে, কোনো প্যাডিং নাই, পুরা কত লেখা লেখাই আছে, কত 600 দেওয়া, দেখছেন? 600, সাথে 10 পিক্সেল এক্সট্রা আছে। আচ্ছা, এখন আপনার মনে হইলো যে একটু স্পেস দিলে ভালো হয়, দিলাম হচ্ছে 50 পিক্সেল প্যাডিং বা 40 পিক্সেল প্যাডিং দিলাম। কত হইলো, 600, তার সাথে চারো দিয়ে কত রয়েছে, 40 করে আর রয়েছে। দেখছেন? তার মানে কি বাড়ছে না কমছে বক্সের সাইজ? এখন কি বক্সের সাইজ বাড়ছে না কমছে? 600 ছিল, এখন চারদিকে 40 করে বাড়ছে, তাই না? তার সাথে আর কি আছে, 10 পিক্সেল করে আছে বর্ডার, বটমে আর লেফটে। দেখছেন? তো আরো বেশি হয়ে গেছে, আমার 600 থাকলো না, আরো বেশি হয়ে গেছে। তো এখন আপনি চাচ্ছেন না, এটা 600-র মধ্যে প্যাডিং বর্ডার সবকিছু মিক্স করা থাকবে। প্যাডিং দিব তাহলে বক্সের সাইজ বাড়বে কেন, বক্সের 600 থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটাকে ফিক্স করার জন্য আমি যদি চাচ্ছি যে 600 থাকবে, ঠিক আছে, বাট 600 যখন দিচ্ছি তার পাশাপাশি প্যাডিং দিলে বক্সের বাড়তেছে, তার সাথে বর্ডার দিলেও সাইজ বাড়তেছে। ইস্যু না একটা, কারণ যখন আপনি 3-4টা বক্স তৈরি করুন পাশাপাশি, তখন সাইজ বাড়লে তো উল্টাপাল্টা লেআউট তৈরি হয়ে যাবে, তাই না? এটাকে সলভ করার জন্যই আসছে হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং কি করে, সে প্যাডিং ওই 600 পিক্সেলের মধ্যেই সে প্যাডিং বর্ডার সবগুলোকে মার্চ করে 600 রাখবে, এর বাইরে সে দিবে না। ওকে, আচ্ছা, তো আমি তখন বক্স সেটিং দিয়ে দিই, বর্ডার বক্স, তখন দেখেন কি হয়, এটাকে এই 600-কেই সে মিক্স করে প্যাডিং বর্ডার সব মিক্স করে দিবে এর ভিতরে। সেভ দিলাম, এই দেখেন এখন কত হয়েছে, এটা সাইজটা 510, কারণ কি 510 হচ্ছে পুরো বক্সের সাইজ, এর মধ্যে 40 আছে প্যাডিং, 10 আছে, 10 হচ্ছে আমার বর্ডার, এই সবকিছু মিলে আমার 600 হয়েছে। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না। ওকে, ওকে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি আমাদের মোটামুটি বক্স সাইজিং বিষয়টা, এগুলো আশা করি এখন বুঝতে পারছেন। ওকে, সো আমরা জাস্ট চাচ্ছি যাতে এই 600টা সবকিছু মিলাই 600 হয়। ওকে, এখন দেখেন আমি যদি প্যাডিং বাড়াই, খেয়াল করেন বক্সের সাইজ কিন্তু বাড়বে না। কি আমরা কি দিচ্ছি, 600 পিক্সেল 60 পিক্সেল আছে। ওকে, এখন যদি আমি দিই, মানে উইয়ার্ড স্পেসিং দিয়ে দিয়েছিলাম 60, তো দেখেন 60 দিলে কি হাইট বাড়তেছে,
দেখছেন, কিন্তু চারোদিকে ওইটা বাড়তেছে না। ওকে, দেখেন উল্টা এটা কমতেছে। আমি আরো 20 বাড়াই দেই, 80 করে দেই, দেখেন এখানে 470 ছিল, আর আরো কম, উল্টা কম বেশি। দেখছেন কমতেছে, কারণ কি? কারণ সে এখান থেকে স্কোয়াশ হচ্ছে, চারদিকে সাইজ বাড়তেছে, মানে প্যাডিং বাড়তেছে, এই জন্য ভিতরে সে ছোট হচ্ছে। বাট যখন এটা দিব না, তখন সে সাইজটা সাইজ মতো রাখবে, খালি চারদিকে স্পেস বাড়াবে উল্টা। দেখছেন 600 আছে, উল্টা চারদিকে বাড়াচ্ছে। তো এটা সমস্যা। ওই সমস্যাকে সলভ করার জন্য আমরা বর্ডার বক্স দিচ্ছি, বক্সের এই তো। তখন সে ওইটা ভিতরে কম হবে, চারদিকে মানে টোটালি এটা 600। ওকে, বা যে ভ্যালুটা আমরা দিব সেটাকে রাখবে। ঠিক আছে, চারদিকে বাড়াবে না এক্সট্রা স্পেস দিয়ে। ওকে, তো এটা গেলে হচ্ছে আমাদের বক্স সাইজিং। হ্যাঁ, বক্স সাইজিং আমরা ডিফল্ট ভাবে বলে দিব আর কি। জাস্ট বডিতে আমি শিখাই দেবো, সমস্ত টেনশনে কিছু নেই, এগুলো আস্তে আস্তে সমস্ত ক্লিয়ার করবো। আচ্ছা, এইগুলো হচ্ছে বক্স সাইজিং। ওকে, তারপর আমরা একটু দেখি আমরা কি মিস করে যাচ্ছি। আচ্ছা, লিস্ট কালার। ওকে, সো এখন আমরা আসবো হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, একটা ডিফারেন্স বোঝার জন্য। ঠিক আছে। আচ্ছা, তো ডিসপ্লে ইনলাইন ব্লক ব্লক বলে কিছু একটা আছে, যেটা হচ্ছে আজকে আমরা আরেকবার বোঝার ট্রাই করব। ওকে, আচ্ছা, তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখবো। ওকে, দেন হচ্ছে আমরা লেআউট তৈরি করবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে কন্টেন্ট বক্স, আর কিছু না। একটা বর্ডার বক্স, আর ডিফল্ট ভাবে থাকে হচ্ছে কন্টেন্ট বক্স। ওকে, যেটা হচ্ছে না দিলেও চলে, ডিফারেন্স বুঝবেন না যাই দিই। ওকে, আচ্ছা, তো আমরা জাস্ট চেঞ্জ করার জন্য বর্ডার বক্স। ওকে, আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে ওকে, ইমেজ আমরা দেখি নাই তাই না, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা দেখবো কিছু, আমাদের ভিডিও ইমেজ অডিও সব একসাথে দেখবো, টেনশনে কিছু নাই। ওকে, তো আমরা একটা জিনিস ক্লিয়ার করি, যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, ব্লক ইনলাইন ব্লক এগুলো কিভাবে কাজ করে। ওকে, বা এইচটিএমএল এ গেলে দেখবেন একটা জিনিস, যে ডিফারেন্স বিটুইন ইনলাইন এন্ড ব্লক এলিমেন্ট, এই কোয়েশ্চেনটা ইন্টারভিউতে আপনি আস্ক করবেন। ঠিক আছে, ব্লক আর ইনলাইনের মধ্যে তফাৎ কি? আগে আমরা ইংলিশে পড়বো, তারপর বাংলায় বুঝবো, কারণ এটা আমি এখান থেকে না পড়ে আপনারা কখনো বোঝা ট্রাই করবেন না। আচ্ছা, তো দেখেন, আ ব্লক এলিমেন্ট অলওয়েজ স্টার্টস অন এ নিউ লাইন। ঠিক আছে, and the browsers automatically add some space, a margin basically before and after the element. So block element কোনগুলা, যেগুলো হচ্ছে প্রত্যেকবার নতুন লাইনে তৈরি হয়। ঠিক আছে, আর ব্রাউজার অলওয়েজ তার মধ্যে কিছু অ্যাডিশনাল স্পেস তৈরি করে, মার্জিন বিফোর এন্ড আফটার, মানে উপর নিচে মার্জিন অ্যাড করে, যেন হেডিং একটা ট্যাগ। এইচ মানে কি ডিফল্ট মার্জিন অ্যাড হয় না। আচ্ছা, ব্লক এলিমেন্টস অলওয়েজ টেকস আপ দ্য ফুল উইথ অ্যাভেলেবল। ঠিক আছে, stretch out to the left and right as far as it can. Okay, so একটা ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ পুরো স্ক্রিন জুড়ে কাজ করে। ঠিক আছে, সবচেয়ে কমনলি ব্লক এলিমেন্ট কি কি, পি ট্যাগ আর ডিভ দিয়ে রাখছে। ঠিক আছে, পিটা হচ্ছে প্যারাগ্রাফ, আর ডিভটা হচ্ছে আমরা ডিভিশন বা সেকশন হিসেবে ইউজ করতে পারি। এখন তারা কিছু এক্সাম্পল দিছে, এগুলা সবই হচ্ছে ব্লক এলিমেন্ট। ভিডিও ট্যাগ, পি ট্যাগ, হেডার ট্যাগ, প্রি ট্যাগ, সেকশন ট্যাগ, এলআই ট্যাগ, ফিক ক্যাপশন, ক্যানভাস, ডিডিডি, ফর্ম, এগুলা যা দেখবেন সবই কি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তার আমি ক্লিয়ার করতেছি পরে, তার মধ্যে এরপর হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন কি জিনিস? ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট অন আ নিউ লাইন, এটা নতুন লাইনে শুরু হয় না। কেন বলতেছি একটু পরে বুঝবেন। আর ইনলাইন এলিমেন্ট তার কন্টেন্ট যতটুকু, ঠিক আছে, বা তার উইথ ততটুকু নিবেন, তার ততটুকু দরকার, ঠিক ততটুকু জায়গা সে নিবে। ফর এক্সাম্পল স্প্যান। ঠিক আছে, এছাড়াও আরো এক্সাম্পল অ্যাঙ্কর ট্যাগ, অ্যাব্রিভিয়েশন, বাটন, ইনপুট, সিলেক্ট, স্মল, বার, এগুলো সবই হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এখন কথা হচ্ছে ভাই, ডিফারেন্স বুঝলাম, হ্যাঁ ডিফারেন্স আমি ক্লিয়ার করতেছি। এখন আমরা এখানে আসি ডিফারেন্সটা বোঝার জন্য, ব্লক আর ইনলাইনের মধ্যে ডিফারেন্স কি আসলে। তো আমরা যা করলাম এটাকে একটু এই এক কোনায় রেখে এটাকে আমি একটু কমেন্ট করে দিলাম আর কি। আচ্ছা, কমেন্ট করলাম, তার নিচে আমি একটা সেকশন তৈরি করি। সেকশনের মধ্যে, আর সেকশন বাদ দিই, সেকশন দরকার না, সেভ দিলাম H2 ট্যাগ, লিখলাম লরেম 10। ঠিক আছে, দিলাম পি ট্যাগ, লরেম 5 4। ঠিক আছে, দিলাম দিলাম H1 ট্যাগ, কেন দিচ্ছি একটু পরে বুঝবেন, লরেম 4। একটা H2 ট্যাগ আছে, একটা পি ট্যাগ আছে, একটা H1 ট্যাগ আছে। এই একটা গেল, এগুলো কি আমরা একটু আগে পড়লাম যে ব্লক এলিমেন্ট হচ্ছে
কোনগুলা, আমি একটু এখানে ডিপ বলে দিই, ব্লক এলিমেন্ট। ওকে, তো ব্লক এলিমেন্ট কোনগুলো, H1 এটা H4 দিয়ে দিই। ওকে, সো ব্লক এলিমেন্ট যেগুলো যার মধ্যে হচ্ছে কি তারা পুরো স্ক্রিন জুড়ে কাজ করে, পরে আর প্রত্যেকবার নতুন লাইনে শুরু হয়। যেমন দেখেন এটা একটা নতুন লাইনে শুরু হয়েছে, এটা নতুন লাইনে শুরু হয়েছে, এটা একটা লাইনে শুরু হয়েছে, পাশাপাশি আছে, পাশাপাশি কিন্তু আসে নাই, তাই না? আচ্ছা, তো আর একটু ভালো বুঝাই আমি আপনাদেরকে। যেমন আমি কি করলাম, H2 যে ট্যাগ গুলো আছে, এটা মার্জিন গুলো আমি অফ করে দিই। আরেকবার বলা হয়েছে ব্লক এলিমেন্ট বাই ডিফল্ট গুলো মার্জিন অ্যাড করা হয়। তো এটা লাইভ এক্সাম্পল আমরা দেখে ফেলি, ইন্সপেক্টর রাখি যাতে বুঝতে পারি। ক্লিক করলাম, এই দেখেন এটা H1 ট্যাগ ডিফল্ট ভাবে 21 পিক্সেল মার্জিন কাজ করতেছে। এটা H2 ট্যাগ, এটার মধ্যে ডিফল্ট ভাবে 19 পিক্সেল মার্জিন কাজ করতেছে। এটা P ট্যাগ ডিফল্ট ভাবে 16 পিক্সেল মার্জিন কাজ করতেছে। এটা H4 ট্যাগ ডিফল্ট 21 পিক্সেল মার্জিন কাজ করতেছে, তাই না? এখানে আমি ডিফল্ট মার্জিন দিতেছি। তো তার মানে হ্যাঁ, ব্লক এলিমেন্টটা মার্জিনে কাজ করে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাকুয়ামেরিন। অ্যাকুয়ামেরিন দেওয়ার সাথে সাথে দেখেন কালার কিন্তু এই পর্যন্ত চলে আসছে। মানে কি, যত দূর স্ক্রিন যাবে তত দূর সে কালার নিতে থাকবে। এটাই তার উইথ। দেখেন যত বড় করি সে তত বড় হচ্ছে, তাই না? কারণ তার উইথ হচ্ছে কি 100% স্ক্রিনে। ওকে, এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট যাদের উইথ হচ্ছে কি 100%। যত বড় স্ক্রিন করেন না কেন সারা জীবন সে পুরোটাই নিবে, যত বড় সে পাবে। যত বড়ই হোক না কেন সে ততদূর নিতে থাকবে 100% উইথ। এটা আমি একটু ক্লিয়ার করলাম যে উইথ 100% মানে কি, যত বড় স্ক্রিন হোক না কেন সে ততটুকু স্ক্রিন নিতে থাকবে। দেখো, ওকে, ছোট কিন্তু হচ্ছে না। আর অলওয়েজ পুরোটা তার, মানে পুরো 100% তার। আচ্ছা, স্ক্রিনের 100% আর কি। এটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। সেম গোজ ফর, আমরা যদি কমা দিয়ে কিন্তু অ্যাড করতে পারি। আমরা এখন শিখে ফেলি যে কমা দিয়ে আমি বললাম পি ট্যাগও সেম কালারটা পাবে, পিও সেম কালার পেলো। কমা দিয়ে বললাম আমার এই সেকশন তো নাই, আমি H4টা সেম কালার পাবো, সেভ দিলাম। দেখেন এটা কিন্তু সেম, পুরো একদম স্ক্রিন জুড়ে ওই পর্যন্ত এই কাজ করতেছে। আর এদের মধ্যে কি আছে, এক্সট্রা করে মার্জিন আছে, তাই না? আচ্ছা, তো আমি ডিভ অ্যাড করি, ডিভের মধ্যে কিছু কন্টেন্ট অ্যাড করি। আর ডিভে ধর লিখলাম টেস্ট, ঠিক আছে? টেস্ট, ঠিক আছে, আচ্ছা টেস্ট না, ধরেন টেস্ট ছোট হয়ে যায়, ধরেন লরেন 10। আচ্ছা, তো লরেন 10 দিয়ে ইন্সপেক্ট করলাম, কোনো ট্যাগ এখানে দিয়ে নেই স্পেসিফিক ভাবে ডিভের ভিতরে। ডিভে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আবার কোনো স্পেস কিন্তু ডিফল্ট ভাবে সে নিতেছে না। আচ্ছা, কোনো স্পেস নেই। বাট যদি কালার দেই, কমা দিয়ে একটা কালার দিই যে ডিভের মধ্যে সেম কালারটা ইউজ করো, দেন ডিভের মধ্যেও কি ওই কালারটা চলে আসছে। এটাও কিন্তু পুরো স্ক্রিন জুড়ে কাজ করতেছে, দেখছেন? আচ্ছা, পুরা স্ক্রিন জুড়ে 100% উইথ নিয়ে কাজ করতেছে। আর অলওয়েজ নতুনের লাইনে শুরু হয়েছে। সেগুলো কি, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে ইনলাইন ব্লক কোনগুলা, বা ব্লক সরি ইনলাইন এলিমেন্ট কোনগুলা? আচ্ছা, তো আমি আরেকটা H1 দিলাম, লিখলাম যে ইনলাইন এলিমেন্ট। আমি এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখলাম যে লেটস লার্ন HTML5। ওকে, দেখেন আসছে, ক্লিক করলে রিলোড হচ্ছে, কিছু হইতেছে না। তারপর ধরেন একটা স্প্যান ট্যাগ অ্যাড করলাম, ঠিক আছে? স্প্যান ট্যাগে তো স্টেপ থাকে না, স্টেপ সরাই দিলাম, দিলাম লেটস লার্ন HTML5। দেখেন ওরা কিন্তু পাশাপাশি বসে গেছে। আমি একটা বোল্ড ট্যাগ অ্যাড করলাম যে লরেন 3, পাশাপাশি বসে গেছে। ধরেন অ্যাড করলাম আন্ডারলাইন লরেন 10, দেখেন পাশাপাশি বসে গেছে, ওরা কিন্তু নতুন লাইনে শুরু হয়নি। ইভেন যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরেন আমি কমা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, কমা দিয়ে জাস্ট বললাম স্প্যান, কমা দিয়ে বললাম কমা দিয়ে বললাম হচ্ছে আমার বি, ঠিক আছে? দেন সবগুলা নতুন লাইনে কিন্তু শুরু হয়নি, কি হয়েছে বরঞ্চ আমার কন্টেন্ট যতটুকু বা যতটুকু দরকার আমার ঠিক ততটুকু আমি কালার ব্যাকগ্রাউন্ড নিছি, এর বেশি আমি এক ফোটাও নেই নাই। আর বরঞ্চ নতুন লাইনে শুরু করে নাই, তার পাশে আরেকটা এলিমেন্ট বসে গেছে, পাশাপাশি বসতেছে, খেয়াল করছেন? আচ্ছা, তো ইনলাইন এলিমেন্টে কি হচ্ছে, ওরা কিন্তু তার কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকু জায়গা সে নিচ্ছে। এই জন্য হচ্ছে আমরা প্যারাগ্রাফের ভিতরে বারবার স্প্যান ট্যাগ, বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারতাম, তাই না? এলিমেন্ট গুলো দিলে কি হচ্ছে, তখন কি দেখা গেছে নতুন লাইনে তৈরি হচ্ছে, বরং তোমার প্যারাগ্রাফ ভিতরেই সুন্দর মতো কাজ করতেছে, আলাদা স্পেসে কোন তৈরি করতেছে না। ওকে, আচ্ছা, তো এটা গেলো একটা জিনিস। তাহলে এদের সমস্যাটা কোথায় আছে, সমস্যাটা এখন বুঝাই। এদের মধ্যে ডিফারেন্স তো বুঝলাম যাচ্ছে, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, পুরো স্ক্রিন জুড়ে কাজ করে। এগুলো হচ্ছে তার কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকু জায়গা সে নেয়, তাই না? এই জন্য আমরা কিন্তু প্যারাগ্রাফের মধ্যে আন্ডারলাইন ইউজ করতে পারি, বোল্ড ট্যাগ দিয়ে বোল্ড ইউজ করতে পারি,
তাই না? অনেক কিছু ব্যবহার করে কোনো ঝামেলা কিন্তু হয় না। ইভেন ইমেজও কিন্তু কি আমার হচ্ছে একটা ইমেজ কিন্তু ইনলাইন এলিমেন্ট। একটা সোর্স দিয়ে যদি বুঝাই আমি আপনাদেরকে, ধরেন আমি একটা এক্সাম্পল যদি কি দেই, এখানেই মনে হয় আছে, আমি এই ব্লগ ইমেজটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। আচ্ছা এইটার ভিতরে নিয়ে আসি ক্লাস 4 এর ভিতরে। আচ্ছা, তো ক্লাস 4 এর ভিতরে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, যে ব্লগ ইমেজ আর পিএনজি। তো দেখেন এরা কিন্তু পাশাপাশি বসতেছে, দেখেন এই এ বির পরে মিনিমা এই লেখার পরে কিন্তু ইমেজটা চলে আসছে, দেখছেন? ইমেজও কি একটা ইনলাইন এলিমেন্ট কাজ করতেছিল। আচ্ছা দেখি এখানে মনে হয় আমি এর কন্টেন্ট গুলো কমাই দিই, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো ভালো মতো। এগুলো তিনটা সরাই দিলাম। এই দেখেন, দেখছেন এই বাটনের পরে স্প্যানের পরে কিন্তু ইমেজটা চলে আসছে। ইমেজে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে কাজ করতেছে না, তার যতটুকু দরকার ঠিক ততটুকু জায়গা সে নিছে। ওকে, এইগুলো হচ্ছে আমার কি ইনলাইন এলিমেন্ট। বাট একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের প্যাডিং মার্জিনের দিক থেকে আর কি। সো আমি যদি এখানে আরেকটা বিষয়, ইমেজ সাধারণত মনে হয় আমার মনে হয় ইনলাইন এলিমেন্ট না, সো একটু জাস্ট কনফার্ম। ওকে, স্পেশাল টাইপের এলিমেন্ট। ওকে, হ্যাঁ, পুরো ওকে, রাইট, হ্যাঁ। সো দেখেন, হ্যাঁ, ইমেজ আমাদের একটা ইনলাইন এলিমেন্ট। ওকে, আচ্ছা। সো এরপর একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ আছে বা পি ট্যাগ বা যে ট্যাগই আছে থাক না কেন, এখানে কিছু ইস্যুস আছে, ইস্যুগুলো আমি বুঝাই আমাদেরকে। ফর এক্সাম্পল, আমি এই অ্যাঙ্কর ট্যাগ বা হচ্ছে বোল্ড ট্যাগ বা যে ট্যাগ আছে আমাদের, আমি মিশ একটু রিমুভ এখানে সরাই দিই কিছু ডিফারেন্স বোঝানোর জন্য আপনাদেরকে। আচ্ছা, তো দেখেন আমি কি করব, ধরেন এই হেডিং ট্যাগ গুলোতে বা এই ইস্যুতে ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড। রেড হয়েছে, এটা দিলাম হচ্ছে প্যাডিং দিলাম। প্যাডিং দিলে ধরেন প্যাডিং দিলাম 4 ভাষা পুরো 40 পিক্সেল। দেখেন সুন্দর মতো প্যাডিং কিন্তু তৈরি হয়েছে, কোনো ঝামেলা ঝামেলা কিন্তু হয় নাই, সুন্দর মতো প্যাডিং পেয়ে গেছে। মার্জিন দেয়, মার্জিন দিলেও কিন্তু কাজ করতে, মার্জিন দিলাম হচ্ছে টপে 50 পিক্সেল, টপে উপরে। এটাও দেখেন আমরা যখন এখানে যাই এইচ2 তে, মার্জিন 50 পিক্সেল কাজ করতেছে উপরে, নিচে আছে ডিফল্ট ভাবে 19, ডিফল্ট ভাবে কাজ করতেছে আর কি। এরপর প্যাডিং তো পারফেক্টলি পাইছে, কোনো ইস্যু তো হয় নাই, ঝামেলাও হয় নাই, ঠিক আছে, ভালো। বাট সেম কাজ যদি আমি অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে দিই, দিলাম হচ্ছে প্যাডিং 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড, ঠিক আছে। এটা কি করছে, ও কিন্তু আমার প্যাডিং দেওয়ার পরে সেটা উল্টো একটা এলিমেন্টের উপরে চলে গেছে। আর এখানে কিন্তু প্যাডিং দেওয়ার কি উপরে চলে গেছে। আরেকটা ইস্যু হয়েছে কি, যদি মার্জিন দেই, যে মার্জিন 40, বললাম ভাই তাহলে মার্জিন 40 পিক্সেল দিই টপে, তাহলে তো হয়ে যায়, দিলাম, সমস্যা কি। ওকে, তাহলে কি হয়, কিছু হয়েছে, কিছু কিন্তু হয় নাই, কারণ ডিফল্ট বিহেভিয়ারে ওদের কিন্তু আমাদের কি এটা কাজ করে না। মানে ডিফল্ট ভাবে আপনাদের ওই ইনলাইন আর ব্লক এলিমেন্ট আমার মার্জিন টপে বটমে কাজ করে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইস্যু। দেখেন আমি যদি দেই মার্জিন 40 পিক্সেল, লেফট হ্যান্ড রাইটে পাইছে, ঠিক আছে, টপে কিন্তু সে নিতে এখানে আসছে, বাট সে কিন্তু কাজ করতেছে না, উপরে স্পেস তৈরি, স্পেস কিন্তু তৈরি করে নাই। ওকে, কিন্তু লেফট হ্যান্ডে কাজ করতেছে। প্যাডিং নিচে কিন্তু চারোদিকে উপর দিয়ে ওভারফ্লো হচ্ছে, মানে অন্যটার উপর উঠে যাচ্ছে, ওভারল্যাপ হচ্ছে বেসিক্যালি, তাই না? তো এগুলো কি, এগুলো একটা ইস্যু। আচ্ছা, তো এটাকে সলভ করবো কিভাবে? হুম, আচ্ছা, তো এখন দেখি এটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্টের ইস্যু গুলো আমি বললাম আর কি, যে আমরা প্যাডিং দিলে উল্টা উপরে উঠে যাচ্ছে, আর মার্জিন দিলেও সেটা কাজ করতেছে না, লেফট হ্যান্ডে কাজ করছে, উপর টপের উপর কাজ করতেছে না। মেজর ইস্যু। সেম জিনিস কিন্তু স্প্যানের জন্য কাজ করে, দেখেন স্প্যানে দিই, এই দেখেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু যদি নর্মালি আমি অ্যাঙ্কর টেক না দেই, তাহলে স্প্যানের উপর উঠে যাবে, দেখেন ওই সেম ইস্যু। ওকে, তো এটাকে আমি সলভ করব কিভাবে, আপনার মাথায় আসতে পারে। এটাকে সলভ করার জন্য আপনি চান যে এই যে H2টা বা H1টা যে ব্লক লেভেল এলিমেন্ট, সে পুরো স্ক্রিন জুড়ে কাজ করতেছে, মার্জিন প্যাডিং সব পারফেক্টলি কাজ করতেছে, এই সেম জিনিসটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও হবে। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। আমরা চাইলে এই অ্যাঙ্কর ট্যাগটাকে ব্লক এলিমেন্ট বানাতে পারি। কিভাবে বানাতে পারি? জাস্ট একটা প্রপার্টি ইউজ করে বলে দিলাম যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, স্প্যানটা বাদ দিয়ে দিই আপাতত, এই অ্যাঙ্কর ট্যাগটা আছে, দেখেন স্প্যান কিন্তু পাশাপাশি আছে, তাই না? বললাম ডিসপ্লে ব্লক, যখনই ব্লক দিব তখনই সে দেখেন ও যেভাবে বিহেভিয়ার দিতে ছিল, যে প্যাডিং 40 পিক্সেল পেয়ে গেছে,
ফুল স্ক্রিন জুড়ে ও কিন্তু সেম বিহেভিয়ার দিচ্ছে। ইভেন মার্জিনও চারপাশে নিয়ে নিচ্ছে, দেখেন পারফেক্টলি এখন মার্জিন চার দিকে কাজ করতেছে। এখন তো ওভারল্যাপ আর হয়নি, মার্জিন না দেই, এই দেখেন, দেখছেন সুন্দর মতো পারফেক্টলি কাজ করতেছে। তার মানে এখন H1 যেভাবে কাজ করতো বা H2 যেভাবে কাজ করতো ঠিক সেম ভাবে সে এখন কাজ করতেছে। কারণ কি, তাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, তার বিহেভিয়ার কি করে দিচ্ছি, তাকে আমরা এখন ব্লক এলিমেন্ট বানাই দিচ্ছি। ঠিক আছে, তো আমরা চাইলে যে কোনো ডিফল্ট ব্লক মানে ইনলাইন এলিমেন্টকে ব্লক এলিমেন্ট বানাইতে পারি, কি হবে, জাস্ট ডিসপ্লে ব্লক দিয়ে। ইভেন চাইলেও একটা ব্লককে ইনলাইন বানাতে পারি, ডিসপ্লে ইনলাইন দিয়ে। এই দেখেন এখন সে ইস্যু করতেছে, দেখছেন সে কিন্তু এখন একটার উপর উঠে গেছে, দেখছেন তার মধ্যে এখন মার্জিন কাজ করতেছে না। তো আমরা কিন্তু ভাইস ভার্সা কাজ করতে পারি। আমরা চাইলে যে কোনো এলিমেন্টকে এখন ডিসপ্লে ইনলাইন দিয়ে ইনলাইন এলিমেন্ট বানাতে পারি, অথবা যে কোনো ব্লক ইনলাইনকে ব্লক এলিমেন্ট মানে ডিসপ্লে ব্লক দিয়ে ব্লক নিতে পারি। ওকে, সবাই কি ডিফারেন্সটা বুঝতে পারছি, ইনলাইন আর ব্লক কিভাবে কাজ করতেছে? সবাই রেসপন্স করবেন, কারণ এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এগুলো না বুঝলে ডিজাইন করতে পারবেন না সামনে গিয়ে। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝলাম। এখন একটা ইস্যু আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আমার তো ভাই বর্ডারের মানে বাটনের মধ্যে বা অ্যাঙ্করের বাটন হবে, তাই না? আমি ডিফারেন্সটা একটু ক্লিয়ার করে দিকে থাকা। এখন আমার তো এটা ব্লক বুঝলাম, ব্লক করা যাচ্ছে, তা আমার তো বাটন তার ব্লক, বাটন তার পুরো স্ক্রিন জুড়ে কাজ করবে না। আমার বাটন হবে একটু ছোট করে, তাই না? ব্লক অফ করে দিই, আমার বাটন তো ভাই এতটুকুই থাকবে, বাট তার মধ্যে মার্জিন প্যাডিং গুলো ঠিক মতো কাজ করবে, আমি এটা চাচ্ছি। বাট সেটা পুরো স্ক্রিন জুড়ে কাজ না করে, এটা তার একটা প্রবলেম, তাই না? তো এটাকে সলভ করার জন্য আরেকটা বিষয় আছে, সেই ইনলাইন থাকে বাট ব্লকের প্রপার্টি গুলো নিয়ে কাজ করবে, কি হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক নামে একটা প্রপার্টি আছে। ওকে, এটা দিলে কি হচ্ছে, এটা দিলে সে যতটুকু ততটুকু থাকবে, বাট সে ওই যে ইস্যুগুলো হচ্ছিল, প্যাডিং দিলে উপরে ছড়া যাচ্ছে, লেফট সাইডে মার্জিন কাজ করতেছে না, এইগুলো তার আর হবে না। এখন দেখেন, এখন মার্জিন দিল পারফেক্টলি সে কাজ করতেছে চারোদিকে, দেখছেন? ওকে, এখন সে ব্লকের যে প্রপার্টি গুলো কাজ করে সাধারণত, যে উপরে যে মার্জিন প্যাডিং কাজ করতে পারফেক্টলি, ওভারল্যাপ হচ্ছে না, এগুলো এখন ওগুলো সলভ হয়ে গেলো আর কি ইস্যু গুলো। বাট আপনার স্ক্রিন জুড়ে ছড়ালো না, যতটুকু দরকার ঠিক ততটুকু সে জায়গা নিয়ে নিল। ওকে, এটা হচ্ছে ইনলাইন ব্লকের কাজ। ঠিক আছে, ওকে। সো এইভাবে হচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ব্লক এন্ড ইনলাইন এলিমেন্ট। এটা আপনাদের ইন্টারভিউতে আসতে পারে, কোনটা ইনলাইন কোনটা ব্লক এলিমেন্ট, এক্সাম্পল দাও। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা চাইলে যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারি মোটামুটি একটা, হ্যাঁ ইনলাইনটা বুঝেন নাই? ওকে, সো ইনলাইন মানে হচ্ছে, ইনলাইন দিলে কি হচ্ছে, ডিফল্ট ভাবে ইনলাইনই থাকে এগুলা। দেখেন ডিফল্ট ভাবে বলেই দিচ্ছি যে এগুলো অ্যাঙ্কর করে ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টে কি হয়, প্যাডিং মার্জিন ঠিক মতো কাজ করে না, যে মার্জিন টপ এন্ড বটম কাজ করতেছে না, প্যাডিং দিলে ছড়ায় যাচ্ছে, দেখছেন? এটাকে ফিক্স করার জন্য কি করছি, ডিসপ্লে ব্লক দিলে কি হচ্ছে, ব্লক দিলে তো পুরো স্ক্রিন জুড়ে কাজ করবে, প্যাডিং মার্জিন কাজ করবে, ঠিক আছে, সব ঠিকঠাক আছে, বাট পুরো স্ক্রিন জুড়ে নিতেছে। তো বাটনের ক্ষেত্রে এমন তো নাও হইতে পারে যে পুরো স্ক্রিন জুড়ে কাজ করবে, বাটনের ক্ষেত্রে কি হইতে পারে, যে বললাম ভাই পুরোটা কাজ করবে, জাস্ট যতটুকু কন্টেন্ট ততটুকু কাজ করবে, বাট মার্জিন প্যারিং ঠিক থাকবে। ওইটার ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিসপ্লে কি দিব, ইনলাইন ব্লক ইউজ করবো। আর ডিসপ্লে ইনলাইন কি জিনিস, যদি কেউ, আপনি যদি চান যে একটা অ্যাঙ্কর ট্যাগের মতো সেই ফিল্ড গুলো সে নিবে, বিহেভিয়ার সে পাবে, আপনার হেডিং ট্যাগ গুলা, তাহলে আপনি ডিসপ্লে ইনলাইন দিয়ে দিবেন, দেখেন এখন সে কিন্তু ছড়াই গেছে। তো আমরা চাইলে একটা ব্লক এলিমেন্টকে ইনলাইন বানাতে পারি, আবার ইনলাইনকে ব্লক বানাতে পারি, আবার দুইটাকে চাইলে ইনলাইন ব্লকও বানাতে পারি। ওকে, ইনলাইন ব্লক দিলে কি হবে, তখন সে জায়গা যতটুকু ততটুকু কাজ করবে, দেখেন তার কন্টেন্ট যতটুকু ততটুকু কাজ করবে, বাট মার্জিন প্যাডিং ঠিক থাকবে, ইস্যু আর করবে না। ওকে, এই আর কি। ওকে, তখন আপনি ইনলাইন ব্লক দিয়ে করতে পারেন, তখন বাটনে তো আবার উইথ দিয়ে দরকার নেই আলাদা এত ঝামেলা করার। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ইনলাইন, ইনলাইন ব্লক আর ব্লকের মধ্যে ডিফারেন্স। আরেকটা আছে ডিসপ্লে নান নামে, ডিসপ্লে আরো অনেক আছে, দেখবো আস্তে আস্তে দেখবো। ডিসপ্লে নান মানে কি, যে দেখাই যাবে না, গায়েব করে দিবেন কোনো কিছু একটা। ওকে, এগুলো ডিসপ্লে নান। ডিসপ্লে নান মানে কি, রিমুভ করে দেওয়া। ওকে, আচ্ছা, ডিফারেন্সটা আসলে বুঝতে পারছেন।
ওকে, তো এইগুলো হচ্ছে আরেক কিছু বিষয়, যে ব্লক ইনলাইন ডিফারেন্স আমরা ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, তো আমরা লিঙ্ক গুলা বুঝলাম, ব্লক ইনলাইন ডিফারেন্স গুলা বুঝলাম, মোটামুটি আমরা জিনিসগুলো একটু ক্লিয়ার করলাম। আচ্ছা, তো এখন আমরা আসি আরেকটা বিষয়, ওভারফ্লো নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এগুলো রিমুভ করে দিই যা করলাম। রিমুভ করে দিই, এই যে কাজ করতেছিলাম এখন সেকশনে, এই সেকশনে অন করে দেবো। এটার এই অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে ডিজাইন গুলো আসছে, ডিজাইন গুলো অফ করে দিই। আচ্ছা, তো দেখেন এখানটা জুম ছিল, জুম আউট করে দিই। ওকে, ওকে, এটা দেখি এটা কি জন্য আসতেছে। আচ্ছা, এগুলো একটু আলাদা করে কমেন্টটাও ছিল। রেখে দিচ্ছি তো, আপনি ইনকেস লাগে এই জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ওকে, তো দেখি এটা কি সেম ভাবে হচ্ছে না কেন দেখি। ও আচ্ছা, এটার জন্য হচ্ছে না তো। ও, ওকে, তো এখন আমরা এখানে আসি। এখানে আমি ধরেন হচ্ছে কিছু ক্লিয়ার করার জন্য আমি এখানে আসছি। সেটা হচ্ছে আমরা যে এখানে লেআউটটা তৈরি করছিলাম এতক্ষণ ধরে, এটার মধ্যে কিছু প্রপার্টি দিয়েছিলাম এই যে। ওকে, সো হাইট অটো নামে কিছু একটা দিচ্ছিলাম, তাই না? তো বাই ডিফল্ট কি থাকে, হাইট অটো থাকে। তো আমি একটু জিনিসটা ছোট করে দিই, ধরেন বললাম হচ্ছে উইথ 400 পিক্সেল। ওকে, প্যাডিং ধরেন হচ্ছে বললাম 10 পিক্সেল, 20 পিক্সেল। ওকে, আচ্ছা, তো বর্ডার ধরেন হচ্ছে আমার, আচ্ছা বর্ডার থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমি বললাম এটার যে হাইটটা হচ্ছে অন্যরকম হবে। হাইট আমরা সেট করে দেবো, অটো থাকবে না। তো কিছু দেওয়া না মানে অটো আর কি। তাই বললাম হাইট হচ্ছে 300 পিক্সেল। তাহলে কি হচ্ছে দেখছেন, তাহলে আমার এইটা হাইড্রো অটো নাই। এখন যদি কন্টেন্ট বেশি হয় তাহলে এগুলো কই যাবে, এগুলো বাইরে চলে যাবে। এখন দেন বাইরে চলে গেছে। তো এটা কি, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। দেখছেন যে কন্টেন্ট গুলো বাইরে চলে আসছে, তো এটা আমি কিভাবে সলভ করবো? তো যদি এমন কিছু হয় যে আমার হাইট হচ্ছে কম, বাইরের হাইট অটো থাকে, ওটা সে অটোমেটিক নিয়ে নিচ্ছে হাইট, কোনো সমস্যা নাই। বাট এমন যদি ফিক্সড হাইট বাট কন্টেন্ট বেশি, তো ওই ক্ষেত্রে আমি কি করব? তো ওইটা দুইটা রিজন হইতে পারে। যদি এমন হয় আপনার সেকশনের হাইট যতটুকু এর মধ্যে এই জিনিসগুলো শো করাতে হবে, এর বাইরে বেশি কিছু হলে বাইরে বাদ করে দিব। কি বাদ করবো? ওভারফ্লো নামে একটা প্রপার্টি আছে, ওভারফ্লো হিডেন। সেভ দেই। এখন ওইটার বাইরে যা আছে ওগুলো দেখার বিষয় না, ওগুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে? এমন অনেক সময় হইতে পারে না, আপনি একটা এলিমেন্ট এখানে কিছু অ্যাড করলেন, অ্যাড করলে দেখছেন না বাইরে কিছু চলে আসছে, যদি বাইরে কিছু যায় ওটাকে বাদ করার জন্য কিভাবে করবেন? ওভারফ্লো হিডেন দিবেন, তাহলে ওটা বাইরে যা যাবে ওগুলো দেখাই যাবে না। যেমন এখানে দেখেন বাকি গণনা দেখাই যাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, ওকে, সো ওভারফ্লো হিডেন দিলে কি হয়, যে এর বাইরে যদি কিছু চলে যায়, ঠিক আছে, ওই চাইল্ড গুলো আর দেখা যাবে না। আর একটা সলিউশন আছে, এটা তো একটা সলিউশন হইলো না, বাট বললাম আর কি, আমি যদি হাইড করতে চাই তাহলে হাইড করতে পারি এইভাবে, বিভিন্ন কাজে কাজে লাগতে পারে। ওকে, এরপর আছে ওভারফ্লো স্ক্রল। তাহলে কি হবে? তাহলে দেখেন এখন যে যে জায়গায় ইস্যু হচ্ছে সেই জায়গায় একটা স্ক্রল তৈরি হচ্ছে। দেখছেন? সে হবে কি, আমরা ইস্যুটা সলভ করতে পারি। যদি কখনো মানে হাইট কম থাকে, তাহলে বাকি যে কন্টেন্ট গুলো আছে, যে ওভারফ্লো গুলো হচ্ছে কি হবে, স্ক্রল হয়ে যাবে। মানে স্ক্রল করলে কন্টেন্ট গুলো দেখা যাবে আর কি। ঠিক আছে? তখন এই জায়গায় চলে আসতেছে। তো ওভারফ্লো দুইভাবে করা যায়, একটা হচ্ছে ওভারফ্লো এক্স আর একটা ওভারফ্লো ওয়াই। এক্স মানে কি, লেফট এন্ড রাইট, ওয়াই মানে হচ্ছে টপ এন্ড বটম। আমি বললাম ওভারফ্লো ওয়াই স্ক্রল। তাহলে কি হচ্ছে, নিচে আর স্ক্রল বার আসতেছে না, খালি ওয়াইতে মানে টপ এন্ড বটম স্ক্রল বার আসছে। ঠিক আছে? আর যদি আপনি ওভারফ্লো এক্স স্ক্রল দিয়ে দেন, তখন এটা দেখেন লেফট এন্ড রাইট স্ক্রল বার চলে আসবে। আচ্ছা, তো এই ওভারফ্লো স্ক্রলটা যদি আমরা বুঝাই, এটা আমরা দিতে পারি হচ্ছে দুইটা হবে। এটা এক্সাম্পল বুঝিয়ে আমি আপনাদেরকে। ফর এক্সাম্পল, এই সেকশনের আমি ধরেন হচ্ছে কোনো উইথ তো দিই না, 100% উইথ, মানে পুরো স্ক্রিন জুড়ে কাজ করতেছে। ঠিক আছে? তো আমি যদি কি করলাম, যে বললাম এটার উইথ ধরেন বললাম 600 পিক্সেল। ঠিক আছে? আছে আর একটা ভালো এক্সাম্পল দিই। কি হইলো, আমরা কিন্তু এইগুলাতে কিন্তু উইথ দেওয়া নেই।
এটা ডিফল্ট ভাবে অটোমেটিক রেসপন্সিভ থাকে আর কি। যদি বক্স ছোট হয় কন্টেন্ট নিচে নেওয়া যাবে, নিচে নেমে যায় আর কি ডিফল্ট ভাবে, তাই না? যেমন একটা এক্সাম্পল দেখাই, ধরেন উইথ দিলাম না, ঠিক আছে, আচ্ছা হাইটও দিলাম, এভাবে কাজ করতেছে। তো আমি যদি এভাবে ছোট করি, তাহলে কন্টেন্টগুলো দেখেন অটোমেটিক ছোট রেসপন্সিভ হচ্ছে না, অটোমেটিক নিচে নেমে যাচ্ছে, তাই না? পারফেক্টলি সে নিজে নিজে স্ট্রিং হচ্ছে। আচ্ছা, সো এটা ডিফল্ট বিহেভিয়ার, মানে বাই ডিফল্ট সে নিচে নেমে যাচ্ছে, কন্টেন্ট অটোমেটিক নিচে নিচে নেমে যাচ্ছে, রেসপন্সিভ ভাবে কাজ করতেছে। এটাই আমি একটা ইস্যু তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? আমি বললাম এই বক্সের উইথ হচ্ছে 400 পিক্সেল, ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটা পণ্ডিতি করে বললাম যে এটার ভিতরে হেডিং আছে, যে H2 আছে, ওইটার আবার উইথ দিব। কেন উইথ দিব? ঝামেলা তৈরি করার জন্য দিলাম 700 পিক্সেল, বক্স থেকেও বড়। তখন কি হচ্ছে, যেটা বক্স থেকে বড় তাহলে বক্সের বাইরে চলে যাবে, আমি ওভারফ্লো অফ করে দিলাম, তাহলে দেখতে এমন দেখাবে, প্রবলেম না? তো এমন হইতেও পারে, কিন্তু আপনি বক্স তৈরি করেন 400 পিক্সেল, এটার মধ্যে একটা এক্সট্রা এক্সট্রা এলিমেন্ট আছে, যে এলিমেন্টটা এটার থেকেও বড়, তাহলে এটা অবশ্যই বাইরে চলে যাবে। তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? দুইটা ওয়ে। ওভারফ্লো হিডেন দিলে কি হচ্ছে, চারোদিক থেকে অফ করে দিচ্ছে, মানে এটার বাইরে কিছু গেলে দেখা যাচ্ছে না। এটা লেফট রাইটে কাজ করে, টপ এন্ড বটমও সেম টাইমে কাজ করে। ফর এক্সাম্পল আমি হাইটটা অন করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, লেফট এন্ড রাইট আর হাইট, টপ এন্ড বটম বাই ডিফল্ট কাজ করতেছে, দেখা যাচ্ছে না। বাট যদি চান আপনি স্ক্রল দিতে, তাহলে দিতে পারেন যে ওভারফ্লো এক্স স্ক্রল, তখন এক্স এক্স এ স্ক্রল কাজ করবে। বাট ওয়াই এর কর্নার দেখতে পারতেছেন না, কারণ কি, ওয়াই তে আমরা স্ক্রল দেই নেই। সো এটার জন্য আমরা যদি দিই ওভারফ্লো ওয়াই স্ক্রল, তার নিচে স্ক্রল তৈরি হবে, উপর নিচে লেফট এন্ড রাইট দুই জায়গায় কাজ করতেছে। ওকে, এটা ওভারফ্লো স্ক্রল দিলেই কাজ করতো আর কি। এক্স এন্ড ওয়াই আর যদি একসাথে দিতে চান তাহলে ওভারফ্লো স্ক্রল। ওকে, হিডেন তখন দিবেন না, এই যে তিনটা অফ করে দিই। আর আলাদা দিতে চাইলে এক্স ওয়াই, এক্স মানে কি লেফট এন্ড রাইট, ওয়াই মানে টপ এন্ড বটম, ওয়াই মানে হচ্ছে উপরে নিচে আর কি, আর এক্স মানে লেফট এন্ড রাইট। আমি মনে হয় স্ক্রল মানে দুই জায়গায় কাজ করবে। ওকে, আর যদি স্পেসিফিক বলে দেন যে না আমার হাইট আছে, তাহলে একটু উপরে কাজ করবে, ধরেন এটা আমি অফ করে দিলাম, এটা বুঝলাম যেহেতু অফ করে দিই, তখন এখন নিচে খালি সমস্যা, তো আমার তো এটা তো স্ক্রল বার দরকার নাই। এটার জন্য আমি তখন বলতে পারি যে ভাই খালি নিচে স্ক্রল বার চলে আসবে, তখন এটা চলে যাবে আর কি, এই আর কি। ক্লিয়ার? তাই বুঝতে পারছি স্ক্রল বার কিভাবে আনবো। বা স্ক্রল বার আনবো না, বেসিক্যালি হচ্ছে যদি কোনো এরকম ইস্যু হয়, আমরা স্ক্রলও আনতে পারি, হাইডও করে দিতে পারি। তো এটা অনেকবার আমাদের ইউজ করতে হবে বিভিন্ন জায়গায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আরেকটা প্রপার্টি দেখি, সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি আমি কিছুটা আছে, অপাসিটি কি, অপাসিটি, আচ্ছা অপাসিটি দিলাম, অপাসিটি ধরেন 1, ডিফারেন্স দেখছেন, ডিফারেন্স দেখতেছেন না, বাই ডিফল্ট 1ই থাকে, ঠিক আছে। যদি আমি দেই 0.3, তাহলে আমি দেখতেছেন না, মানে অনেক ঝাপসা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, এটা হচ্ছে অপাসিটি। ওকে, মানে আমার কন্টেন্টটা পুরা যে বক্স সেটা দেখা যাচ্ছে না। আমরা চাইলে এভাবে অপাসিটি 0 করে দেখাই যাবে না, যদি অপাসিটি 0 করে দিই দেখাই যাবে না, দেখছেন? বাট কন্টেন্ট কিন্তু আছে, দেখেন ভিতরে জিনিসপত্র কিন্তু ঠিকই আছে, কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, এটা হচ্ছে অপাসিটি, তার উপস্থিতি আছে, সবকিছুই আছে, খালি দেখা যাচ্ছে না, কারণ কি, তার আমি ভিজিবল করে হাইড করে দিচ্ছি বেসিক্যালি। এবং অপাসিটি 1 দিলে আবার চলে আসবে, আবার আর্ট লাইট করতে পারি, 0.6 দিলে আর্ট লাইট হবে, এই যে 0.1 দিলে আরো লাইট হবে, ঠিক আছে, 0.9 দিলে আরো ভিজিবল হবে, এভাবে আর কি। তো আমরা অপাসিটি সেট করতে পারি। ওকে, দেখতে কতটুকু দেখা যাবে, কতটুকু ভিজিবল দেখা যাবে। ওকে, আচ্ছা, ওকে, কোন পাশের স্ক্রল বাড়াবার, বা ডিফল্ট স্ক্রল বার। আচ্ছা, ডিফল্ট স্ক্রল বারটা আমরা হচ্ছে ওয়েব কিটে ধরতে পারি, ঠিক আছে, তো এটাও খুব ইজিলি কাস্টমাইজ করা যায়। আমার এখানে মানে স্ক্রল বার আপাতত না, আচ্ছা আমি স্ক্রল বার দেখাচ্ছি, আমি ধর স্ক্রল বার চেঞ্জ করতে চাচ্ছি, আমি দেখাই দিই। জাস্ট সার্চ করবেন, ধরেন হচ্ছে মানে আমি জাস্ট নর্মাল যেটা করি যে ওয়েব কিট স্ক্রল বার, ওকে, বা ধরেন হচ্ছে লিখলাম সিএসএস স্ক্রল বার, ওকে, আপনি কোড পেয়ে যাবেন। এই যে হাউ টু ক্রিয়েট আ কাস্টম স্ক্রল বার, আপনি ডিফল্টটা চেঞ্জ করবেন সাপোজ, তখন এখানে ওরা দেখেন শূন্য মধ্যে দিয়ে দিছে, বুঝছেন? তো কিভাবে চেঞ্জ করবেন লেখাই আছে, এই চারটা প্রপার্টি। ওকে, যে ওয়েব কিট স্ক্রল বার দিলে আপনি ডিফল্ট স্ক্রল বার উইথ চেঞ্জ করতে পারবেন, কালার, ট্র্যাক, থাম, ওভার। আচ্ছা, ওভারটা আমি পরে বুঝাই, আমি যে তিনটা দিন দেখাই।
সেভ করে দিই। এই দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এটা এখানে হাইট নেই দেখে চেঞ্জ করে বোঝা যাচ্ছে না। আমি সেকশনে হাইট দিলে বুঝতে পারবেন। ধরেন হাইট দিলাম হচ্ছে 900 পিক্সেল। এই দেখছেন হাইট চলে আসছে। এখন কালার কেউ চেঞ্জ করবে, এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই ওয়েব কিট স্ক্রল আবার উইথ কত, আমি বললাম উইথ হচ্ছে 1 পিক্সেল, তাহলে দেখেন চিকন হয়ে গেছে। উইথ 0 তাহলে দেখাই যাবে না স্ক্রল বারের, ঠিক আছে? যদি বলি উইথ বলি 10 পিক্সেল, তাহলে দেখা যাচ্ছে এই যে। ওকে, এই যে। আচ্ছা, তারপর বললাম এটার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। যদি বলে দিই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, তাহলে দেখা যাবে না। ওকে, দেখেন এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, দেখছেন? মানে আমার ব্যাকগ্রাউন্ড যাক মানে ওই যে বক্সের কালার হয়ে গেছে আর কি, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না কালারটা। যদি হালকা দেখাইতে চান তাহলে ওই দিতে পারেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ধরেন বললেন যে ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক এখন কালো হয়ে গেছে, দেখছেন? যেখানে কালো হয়ে গেছে, তো এটা নিজের মধ্যে কাস্টমাইজ করা যায়। বা আপনি যদি ব্লু দেন বা যদি ইয়েলো দেন, এই যে। আর থাম্ব হচ্ছে আমাদের এটা। ওকে, থাম্বের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমরা কাস্টমাইজ স্ক্রল বার সেট করতে পারবো। ওকে, আচ্ছা। তো এইগুলো হচ্ছে স্ক্রল বার, ঠিক আছে? আচ্ছা, তো এটা তো আপনি রেডিয়াস দিতে পারেন। এইটা থাম্ব যদি রেডিয়াস দেন, তাহলে এটা গোল হবে আর কি, রেডিয়াস 20 পিক্সেল। এই দেখেন, দেখছেন গোল হয়ে গেছে। তারও দেখি এখানেও যেতে এখানেও গোল হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এটাগুলো হচ্ছে স্ক্রল বার। ওকে, থাকুক আপাতত, কোনো সমস্যা নেই। এটা আমি কালার চেঞ্জ করে দিই, একটু ধরেন হচ্ছে কালার ট্রান্সপারেন্ট করে দিই। আচ্ছা, তো স্ক্রল বার গেল, ওভারফ্লো গেল। নেক্সট যে জিনিসটা আমরা ক্লিয়ার করবো, আচ্ছা দেখি আমরা কি বাকি রাখছি। ওভারফ্লো, ইনলাইন ব্লক, ওকে। আচ্ছা, আমরা এখন ইমেজ গুলো বুঝি। ওকে, তো এটা তো প্রচুর বুঝলাম, অনেক ক্লিয়ার হইলাম। ওকে, তো আমরা আর একটা, এই ফাইলে অনেক টর্চার করছি, এই ফাইলে টর্চার করবো না। অন্য কোনো ফাইল তৈরি করে ফেলি। ধরেন দিলাম হচ্ছে নিউ, নিউ না, ধরেন দিলাম অ্যাবাউট, অ্যাবাউট বা হচ্ছে সেকশন বানালাম, ঠিক আছে? সেকশন ডট এইচটিএমএল নাম দিলাম। ওকে, আচ্ছা। তো আমি ট্রাই করবো একটা সেকশন তৈরি করার জন্য। ওকে, আচ্ছা। তো আমরা দুই তিনটা জিনিস এখন একটু দেখবো, ঠিক আছে? একটা দেখবো হচ্ছে আমরা ফ্লেক্স বক্স শিখি নাই। ফ্লেক্স বক্স আজকে নেক্সট ক্লাসে শিখবো, তাহলে একটু বেশি। ফ্লেক্স বক্স আমরা আমাদের ক্লাস রাখি অলওয়েজ, কারণ ওইটা সাথে অন্য কিছু দেখাই না, কারণ ওইটা অনেক বড় একটা টপিক। অনেক সময় অনেক কনফিউজ থাকে যদি একসাথে দেখতে চাই আর কি। ওকে, সো এখন আমি একটা লেআউট দেখাতে যাচ্ছিলাম আর কি। সো দেখি এখানে আমরা কোনো ইমেজ পাই কিনা আর কি। WPS-টাতে যাই, ঠিক আছে? সিম্পল লেআউট, ঠিক আছে? আমরা হেডার ফুটারটা নেক্সট ক্লাসে ভালো মতো বুঝবো, টেনশনে কিছু নাই। জাস্ট একটা বেসিক লেআউট যেখানে ধরেন নিচে কিছুই নাই একদম। ছিল সেটা হচ্ছে এখানে, এটা এখানে ধরো সিঙ্গেল লেআউট। আচ্ছা, এইটা ঠিক আছে। ধরেন এটা মানে পুরোটা বানাবো না, ক্লিয়ার করার জন্য কিছু বিষয়। আচ্ছা, এখানে কেউ ট্রাস্ট কম্পিউটার নামে একটা জায়গা দিয়ে করতেছেন। আর যখন ক্লাসে জয়েন করবেন ট্রাই করবো হচ্ছে রিয়েল নাম দিয়ে ঢুকার আর কি। আচ্ছা, হয়তো ভুলে হইতে পারে। ওকে, ওই স্টুডেন্ট জায়গা দিয়েই করবেন। ওকে, আচ্ছা। তো এদিকে আসি, ধরেন আপনি এটা বানাতে যাচ্ছেন, ঠিক আছে? আমরা হেডারটা একদম সিম্পল যতটুকু পারি ওটা করার ট্রাই করবো। তো দেখেন, ধর আমি এই লেআউটটা তৈরি করে ব্যাকগ্রাউন্ডে কি আছে, একটা ইমেজ আছে, ঠিক আছে? ইমেজটা ডাউনলোড করার জন্য আমি একটি টিপস আপনাদের শিখাই দিই যে কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়। ওকে, দেখি আমরা এখান থেকে পাই কিনা। তো আমি ইমেজ লাগবে, এটা ইউজ করবো আমি ব্যাকগ্রাউন্ডে। তো এটাকে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে। আচ্ছা, তো এটার মধ্যে হচ্ছে আমি আহ এই যে পুরো সেকশনটা ধরলেই পেয়ে যাই, সেকশন, সেকশন, সেকশন হেডার ডিপ। আচ্ছা, দেখি এখানে স্টাইলস। আচ্ছা, একটা ইজি দেখাই যায়, সেটা হচ্ছে নেটওয়ার্কে যাবেন, ঠিক আছে? নেটওয়ার্কে গিয়ে ইমেজ, ইমেজ, নেটওয়ার্ক থেকে ইমেজ লোড দিবেন। আহ, দেখি ফেচ কোনগুলো হয়েছে।
এই যে, ঠিক আছে। তো আমি নেটওয়ার্কে যাব, রিলোড দিব প্রত্যেকবার। তো রিলোড দিতে সব ইমেজ পেয়ে যাবেন। এখানে ক্লিক করেন, এই যে ইমেজ এটা আছে, এটা আছে, এই যে Hero 6 ইমেজ পাইছি, খুব ইজিলি পেয়ে যায়, মানে পাওয়া যায় আর কি। তো রাইট ক্লিক করে কপি ইমেজ ইউআরএল দিতে পারি, ইমেজ কপি করে নিয়ে আসতে পারি, অথবা ডাউনলোড করে ইউজ করতে পারি। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো এটাও ম্যাটার করে। আচ্ছা, তো আমি চলে আসলাম সুন্দর মতো এখানে। আসার পরে এখানে একটা অপশন আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে কিছু একটা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমার দেখে এটা লোড হইতে সারা জীবন লাগতেছে। ওকে, তো এখানে আসুক, তো ধর আমি এটা বানাবো লেআউটটা। তো আমি সব প্রথমে কি আছে, নর্মালি চিন্তা করলে আমরা সিম্যান্টিক যদি যেগুলো মেইন দিতে হয়, মেইনের ভিতরে আমাদের সেকশন, সেকশনের মধ্যে কি আছে, সেকশনের মধ্যে হচ্ছে আমাদের একটা ডিভ রাখতে পারি আপাতত, যে ডিভ রেখে দিই আপাতত, গুড প্র্যাকটিস এটা। ডিভের মধ্যে কি আছে, একটা প্যারাগ্রাফ, বা এটা আমি H3 দিয়ে বলতে পারি, গিটারিস্ট এন্ড মিউজিশিয়ান। ওকে, বা H2 দিয়ে বলতে পারি, H3 দিলাম এটাকে। H1 হচ্ছে মেইন কিছুকে রাখবো, হেডিংটা রাখবো যে পাউল পিভে, ঠিক আছে। লাস্টে কি আছে, কোনো আচ্ছা প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফ নিজের মধ্যে অ্যাড করে দেওয়া পড়বে, লরেন 10। আচ্ছা, কি আছে, লরেন 10 হবে, ঠিক আছে। আর একটা বাটন আছে তাই না, হ্যাশট্যাগ অফ লাইট অ্যান্ড শ্যাডো। আচ্ছা, এটা আমি ধরেন ছোট হাতের দিই, বড় হাতের পরে করি, ঠিক আছে। অফ লাইট অ্যান্ড শ্যাডো। আচ্ছা, এরপর হচ্ছে অনেকগুলো আইকন আছে, আইকনটা শিখে এগুলো ইউজ করা। তো আইকনের ডিপ দিলাম, এটা ক্লাস দিয়ে ফেলি, ঠিক আছে। এটা ক্লাস দিলাম হচ্ছে আমাদের হিরো কন্টেন্ট, ওকে। বা শুধু কন্টেন্ট দিতে পারতাম, যাই হোক। আর এখানে দিয়ে দিব হচ্ছে আহ আরেকটা ডিপ নিয়ে, যে চারটা একসাথে আইকন থাকবে। তো ক্লাস দিলাম হিরো আইকনস, ওকে, কি হবে, হিরো আইকন দিলাম। তো এখানে অনেকগুলো আইকন বসবে, তাই তো। তো আইকন কোত্থেকে নিয়ে আসবো, আচ্ছা আসি আইকন থেকে নিয়ে আসবো। একটা হচ্ছে রিমিক্স আইকন নামে, এখান থেকে আইকন আনতে পারেন। আছে বক্স আইকন, এরপর ফ্ল্যাট আছে, মানে ফন্ট আছে আছে, এটা আমি আচ্ছা যাই হোক ইউজ করা যেতে পারে। আর একটা হচ্ছে হিরো আইকন, অনেক আইকন আছে, আর সামনে আরো দেখবো, টেনশন কিছু নাই। ধরেন আমি এটা ইউজ করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি কোনটা ইউজ করতে পারি, আমার কি লাগবে, ফেসবুক ইনস্টাগ্রাম লাগবে। ফেসবুক ফেসবুক কোনটা লাগবে দেখে নিই এখান থেকে, এটা এই ফেসবুকের গোলগাটা লাগবে আমাদের, ঠিক আছে? গোল করে এই যে এটা লাগবে, এটা এটা আমার দরকার। ক্লিক করলাম, অপশন কি, এসভিজি ডাউনলোড করো, ইমেজ ডাউনলোড করো। আবার এখানেও একটা ওয়ে অপশন আছে, ক্লাস দিয়ে দেখছেন কতগুলো ওয়ে দিয়ে রাখছে। এসভিজি কপি করে ইউজ করতে পারি, সেটা কি জিনিস আবার কোনো দেখলাম না। কপি করলাম, পেস্ট দিলাম, সেভ দিলাম, আনলাম। আচ্ছা, কি দিলাম, কি আসতো, আচ্ছা ফাইল ওপেন করিনি এই জন্য, তখন বলতো ভাই এটা কি করলেন আপনি, তখন বলবো, যাই হোক দিলাম, এই যে চলে আসছে। তো এইচভিজি আবার কি জিনিস ভাই, এটা তো কোনো পড়ার নাই। আচ্ছা, এইচভিজি হচ্ছে একটা ফরম্যাট, ঠিক আছে। ফরম্যাটটা কি, এটাকে আপনি নিজের মতো করে যা ইচ্ছা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ফরম্যাট, এই একটা ইমেজ ফরম্যাট, যেটা হচ্ছে এইচটিএমএল এ যদি আমি ডিরেক্টলি কোড বসাই দিই, মানে কোডটা যদি আমি পেস্ট করে দিই, তাহলে হচ্ছে কি, আমি হচ্ছে পুরো ইমেজটা নিজের মতো করে আমি কাস্টমাইজ করতে পারবো আর কি। এটা একটা ওয়ে। অথবা আপনি চাইলে এটাকে ডট এইচভিজি ফরম্যাট ডাউনলোড করেও, ঠিক আছে, এখানে রেখে ইউজ করতে পারি। কিভাবে, আমি দুইটা তিনটা এক্সাম্পল দেখাই দিই। একটা হচ্ছে আমি এইচডি দিলে আমি ডিরেক্ট কোডটা নিয়ে বসাই দিলে কিন্তু কাজ করে। তখন আমি একটা ক্লাস দিলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। কি হবে, একটা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে বললাম এটা হচ্ছে ফেসবুক, ঠিক আছে। দিলাম ফেসবুক, পরে বললাম ভাই এই ফেসবুক যেটা আছে, আমি আপাতত এখানে করে দেখাই, এই ডট ফেসবুক যেটা আছে, এটার উইথ হচ্ছে 20 পিক্সেল, ছোট হয়ে গেছে, বুঝছে। এই যে আমরা কিন্তু আবার পরে বললাম এটা কালার কি হবে, যে কালার দিলাম হচ্ছে রেড, দেখছেন চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। তো এসভিজি হচ্ছে এমন একটা ফরম্যাট যেটাকে আমি নিজের মতো করে কি ইউজ করতে পারবো, মানে চেঞ্জ করতে পারবো, যদি আমি এইভাবে ডিরেক্ট এসভিজি কোডটা পেস্ট করে দিই। এটা হচ্ছে একটা ওয়ে, ওকে। তো আপনারা চাইলে এখানে যদি বলে কপি এসভিজি, তাহলে আপনি খুব ইজিলি কিন্তু এসভিজি এটা কপি করে ইউজ করতে পারতেছেন। আর একটা ওয়ে হচ্ছে ডাউনলোড এসভিজি। ডাউনলোড দিলে কি হবে, এটা আমি তো আরেকটা ডাউনলোড করে দেখেন। ধরেন ফেসবুক না, আমি ইনস্টাগ্রামটা ডাউনলোড করি, ইনস্টাগ্রাম নাই, আচ্ছা আছে, ওকে। তো এটা আমি নিলাম, সাপোজ দিলাম হচ্ছে ডাউনলোড এসভিজি, এটা কি আবার, তো দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম ইনলাইন,
এই যে এখানে নিয়ে এসে টান দিয়ে বসাই দিলাম, দেখছেন একটা ফরম্যাট ইনস্টাগ্রাম ইনলাইন নামে। সেকশনে আসলাম যেটা বানাচ্ছি আমরা, তো এটাকে আমি ইউজ করতে চাই, ইমেজ ট্যাগ টান দিলাম, টান দিয়ে বললাম সোর্স কি, ওই ইনস্টাগ্রাম কিছু একটা আছে, আচ্ছা ইনস্টাগ্রাম ইনলাইন ডট এসভিজি। আচ্ছা যদি আমি যাই, আচ্ছা বারবার এটা ওপেন করে দিচ্ছি, দেখি এটা কোনো গ্রাফিক আনতে পারিনি। এটা হচ্ছে নাম ইনস্টাগ্রাম ইনলাইন, সো দেখি এটা এভাবে নিয়ে আসি। আচ্ছা নেওয়ার জন্য একটা কাজ করতে পারেন, ইনস্টাগ্রাম ইনলাইন যদি এখন দিই চলে আসছে, আসছে। আচ্ছা তো এটাকে ডিরেক্টলি নাম দিলে কাজ করার কথা ছিল, এমনি ডিরেক্টলি দিলেও কাজ করতো, ঠিক আছে। তো না স্পেলিং ভুল করছি। আচ্ছা তো ট্রিক্স শিখাই দিই, যদি কখনো এরকম অটো সেশন না পান তাহলে যেটা করতে পারেন, ডট দিবেন। ডট দেওয়া মানে হচ্ছে আমি ফোল্ডার ওয়াইজ কাজ দেখাইনি, সামনে দেখাবো। সো আপনি ডট দিবেন, ডট দিবেন ফরওয়ার্ড স্ল্যাশ দেন, তাহলে কি হচ্ছে সাজেশন পাচ্ছেন যে এই ফোল্ডারের মধ্যে কি কি আছে, এই ফোল্ডারের মধ্যে যা আছে আপনি ওগুলো ইউজ করতে পারবেন। ওকে, এটা বের করার জন্য আর কি। তো আমি ডিরেক্টলি হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে এখন নিয়ে আসতে পারি। আবার হোস্ট করতে হলে মাঝে মাঝে ইস্যু করে, তো বেটার হচ্ছে ডিরেক্টলি নামটা দিয়ে প্রেজেন্ট করা। যাই হোক, তো আসলো। এখন এটা আমি সাইজ চেঞ্জ করতে কি হয়েছি, এটা কিন্তু ইমেজ আকারে নিছি। তার মানে আপনি এটাকে যতই আহ এইচডি ধরে ধরে টান দেন, তাহলে কাজ করবে না, ঠিক আছে। ট্যাগ নিয়ে আপনি ট্যাগ দিয়ে আনেন নাই কিন্তু। তো এটাকে আপনি কিভাবে কাজ করতে হবে, এখানটা ক্লাস ইউজ করতে পারেন, বেশি হইলে বলতে পারেন যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো ডট ইনস্টাগ্রামের উইথ হচ্ছে 30 পিক্সেল, আছে এমন আর কি, বা 20 পিক্সেল দিয়ে ওটার মধ্যে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে আরেকটা অপশন। ক্লিয়ার, যে আমি যদি ডাউনলোড করে ইউজ করতেছি, কেন আমি পিএনজি দিলে তো হতো, হ্যাঁ পিএনজি দিলে হইতো, কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু এসভিজি ফাটে না আর কি, কোয়ালিটি অনেক ভালো থাকে, ঠিক আছে, এই জন্য এসভিজি ইউজ করবো। আরেকটা কি অপশন, আরেকটা হচ্ছে এটা ডাউন অন্যভাবে, মানে পিএনজি দিয়ে ইউজ একই কথা, কোনো ডিফারেন্স তো নাই। তাহলে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি কালার হিসেবে ইউজ করতে চান, তাহলে ঝামেলা না করে এখান থেকে একবারে কালারটা বসাই দিয়ে পিএনজি ডাউনলোড করে ইউজ করতে পারেন, তাও কিন্তু কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে। আচ্ছা যদি এসভিজি ইউজ করেন তাহলে তো কালার নিজের মতো চেঞ্জ করতে পারবেন। আর আরেকটা অপশন হচ্ছে এই আইকন হিসেবে ইউজ করা। তো আইকন হিসেবে ইউজ করতে হলে দেখি অপশন কিভাবে রাখছে। এইটা আমি নর্মালি কপি করি, এটা কিন্তু কাজ করবেন না, দেখি এখানে লাইসেন্স রিকোয়েস্ট, দেখি এখানে আমার আইকন অপশন রাখছে কি, ডিরেক্টলি কি নিলে হবে, দেখি ওয়েট। তো সিডিএন থাকার কথা ছিল একটা, দেখি সার্চ না করে। ভেক্টর পিক্সেল সাপোর্ট লাইসেন্স, আইকন প্যাক এনপিএম ইনস্টল, আচ্ছা ডিরেক্ট হচ্ছে হবে, কোনো সিডিএন তারা দেয় নাই। আচ্ছা, আর একটা কাজ করি সেটা হচ্ছে, আচ্ছা ডিটেইলে দেখি দেখি সিডিএন আছে কিনা, ইমেজ, ওকে, ধন্যবাদ। আচ্ছা তো ওদের গিটহাবে সিডিএনটা আছে, সিডিএন নিয়ে ইউজ কর, সিডিএন দিলে কি হয়, সিডিএন মানে হচ্ছে একটা ওই ঠিক ফন্ট ইউজ করার মতো আর কি। ওকে, আচ্ছা তো ফন্ট যেমন ওরা ফন্ট ইউজ করে স্টাইল ইউজ করি না, ওই এটা এমন আর কি, যে ওটার জিনিসগুলো আমি ইউজ করবো, ও বানায় রাখছে, আমি লিঙ্কের মাধ্যমে ইউজ অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো এটা ইউজ করার জন্য জাস্ট হচ্ছে এখন ওই সিডিএন দেওয়ার পরে আপনি এখান থেকে এটা ইউজ করবেন, ক্লিক করলেন, এটা কপি করবেন, তখন যদি কপি করে দিয়ে দেন, ঠিক আছে, যে ঠিক এইটার পরে দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে এই যে চলে আসছে, ঠিক আছে। তো সাইজ বড় করতে হইলে এই যে ক্লাস ধরে টান দিবেন আর কি। ওকে, কপি করলেন, কপি করে দিলেন হচ্ছে ধরেন কালার রেড, ঠিক আছে, রেড হয়ে গেছে। এখন ফন্ট সাইজ, এটা কিন্তু ফন্ট, এটা কিন্তু ফন্ট কিন্তু, ঠিক আছে। তো ফন্ট হিসাবে ইউজ করতে, ফন্ট সাইজ দিয়ে দেন 20 পিক্সেল, বড় হবে, 50 পিক্সেল, বড় হবে। এটা উইথ দিলে কিন্তু কাজ করবে না। ওকে, এটা কিন্তু একটা ফন্ট, ফন্ট আকারে এটা ইউজ করতেছে। তো এই তিনটা ওয়েতে মোটামুটি আমরা ইউজ করতে পারি। সেম ভাবে বক্স এখনো কাজ করে। ওকে, এটারও একটা সিডিএন আছে নিজস্ব, এই যে ডাউনলোড বা হচ্ছে সিডিএন তারা ইউজ করা যেতে পারে। একদম লাস্টে গেলে, তো এটাকে আলাদা নেক্সট দেখি তো একটু,
বের করে নিয়ে আসি, ঠিক আছে। এতে এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমরা এখান থেকে আইকনগুলো ইউজ করতে পারি। এই যে ইউসেজ, ওকে, ডকুমেন্টেশন আছে, এখান থেকে দেখেন এই যে আপনাদের হচ্ছে এটা না, এই যে ইউজ এজ আ ফন্ট, এই লিঙ্কটা কপি করবেন, কপি করলেন, মাল্টিপল আইকন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কপি করলাম, কপি করে যে বিএক্স ইউজার, এটা কোথেকে আসছে, এটা হচ্ছে এখান থেকে, এখানে হোম পেজে গেলে পাবেন। ধরেন বেলুনটা, কপি পিনটা ইউজ করবেন, ক্লিক করবেন, এই যে ফন্ট, ওয়েব কম্পোনেন্ট না কিন্তু, ফন্টে ক্লিক করে কপি করলে, কপি করে আপনি যেন ইউজ করতে পারেন। এখন ধরেন এটার পরে দিলাম, এগুলো কিন্তু ইনলাইন হিসেবে কাজ করবে, চলে আসে দেখছেন। পরে আপনি এটা ক্লাস ধরে বা হচ্ছে যতগুলা আই ট্যাগ আছে, ঠিক আছে, ওগুলোর সাইজ একরকম হবে, এই যে, ঠিক আছে। তো এইভাবে কি আমরা আইকনস গুলো ইম্পোর্ট ইউজ করতে পারি, হয় ডাউনলোড করে ইমেজ আকারে, এসভিজি আকারে, বা হচ্ছে এই আইকন ফন্ট আকারে ইউজ করতে পারি। ওকে, কার কোনো কনফিউশন? এই সেম ভাবে হিরো এসভিজি আইকনও সেম, এখান থেকে আপনি আইকন পিক করতে পারবেন, ক্লিক করবেন, কপি কপি এসভিজি, ঠিক আছে, কপি দিয়ে ইউজ করতে পারবেন। আর অন্য ভার্সন আছে সলিড, মিনি, মাইক্রো, ওকে, গেল। আচ্ছা, বেস্ট প্র্যাকটিস, এখানে আসলে বেস্ট প্র্যাকটিস বলতে হচ্ছে আপনি যদি সবগুলো এসভিজি ইউজ করেন, যদি আপনি ডাউনলোড করে ইউজ করেন, ডাউনলোড করে ইউজ করেন, বেটার হয়ে হচ্ছে আপনি যেটা ডাউনলোড করে এক জায়গায় রেখে দিতে পারেন, ওটা একটা ভালো প্র্যাকটিস। আর অনেকে সিডিএন, ছোট প্রজেক্ট হয় সিডিএন দিয়ে ইউজ করে, ওকে। আর যদি এমন হয় যেমন লং রানের প্রজেক্ট, তখন এসভিজি ডাউনলোড করে ইউজ করে, ডিপেন্ড করে প্রজেক্ট টু প্রজেক্ট, ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের আইকন ইম্পোর্ট করা। তো আমরা আপাতত একটা ওয়ে ফলো করি, যেহেতু আমরা কি জানি ইউজ করতেছিলাম, রিমিক্স ইউজ করতেছিলাম, তো আমার বক্স এখানে অফ করে দিলাম আপাতত, এইচভিজি গুলা ইউজ করতেছিলাম, দরকার নেই, তা আমি আপাতত ফন্ট আকারে ইউজ করি, ওকে। আচ্ছা, তো এখানে ইমেজ গুলো আমি ফালাই দিলাম, এই যে, তো আমরা যতগুলা ইউজ করব সবগুলা একসাথে ডিজাইন করতে পারি যাতে। তো এখানে আসলাম, আসার পরে খালি এটা দরকার নেই, আমার যত ফেসবুক, ইনস্টাগ্রাম যতগুলো আছে এগুলো আমি ইউজ করবো। ফেসবুক দিলাম, কপি করলাম, এই যে ক্লিক করে কপি দিলাম, বসাই দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ধর আমি তিনটা আইকন দিয়ে দিই, ইনস্টাগ্রাম, কপি দিলাম, আর লাস্টে হচ্ছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম কি দেবো, টিকটক দিয়ে দিই, ঠিক আছে। টিকটক আমি দেখতে পারেন, যদি হচ্ছে ইউটিউবে চলে যায়, ওকে। যাই হোক, তো তিনটা প্ল্যাটফর্ম গেল। তো দেওয়ার পরে আমরা হচ্ছে এখন যদি আমরা আসি ডকুমেন্টে, তিনটা ডাইনামিক চলে আসলে আমরা এগুলো একসাথে এডিট করতে হবে, ডিজাইন করতে হবে। ফন্ট সাইজ দিলাম করেন হচ্ছে 30 পিক্সেল, আপাতত 20 পিক্সেল, টু ছোট হয়ে গেছে বেশি, ওকে। তো এটা মোটামুটি ঠিক আছে। যাই হোক, যাই হোক, তো আমরা চাইলে এটা বলতে পারি হিরো আইকনস এর মধ্যে যে আইগুলো আছে, ঠিক আছে, আরো বেটার ওয়েতে বলে দিলাম, ওকে। আচ্ছা, গেল, এই তো শেষ। তো শেষ হয়নি, যদি আমাদের ইমেজ ইমপ্লিমেন্ট করা বাকি আছে, ওকে। তো এখন আমি সেকশনকে নাম দিয়ে দিই ক্লাস হিরো সেকশন। এই হিরো সেকশনকে ধরে সবার টপে যারা আছে এগুলো দরকার নেই, ফেসবুক, ইনস্টাগ্রাম, রেখে তার সাথে থাকা দরকার নেই, হিরো, আচ্ছা হিরো সেকশন, ওকে। তো এটা হাইট দিব হচ্ছে আপাতত 100%, না ভিএইচ, নতুন প্রপার্টি দেখতেছি। আচ্ছা, এটা আবার সেন্টারে করতে হতো, আপনাদের আবার বুঝিয়ে দেবো আমার অনেক। আচ্ছা, যে ফ্লেক্সটা আমরা বাদ দিয়ে করবো, সো প্যাডিং দিয়ে করবো, ঠিক আছে। আমি আপাতত হাইটটা ভিএইচ আমি নেক্সট ক্লাসে বুঝাবো। আমি আপাতত হাইট হচ্ছে 700 বা এটা 700 পিক্সেল দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো, তো so আমি আপনাদের কালার দিয়ে একটু দেখি, দেখতে এমন দেখাচ্ছে। আচ্ছা, হাইট 100% দিয়ে দেখি, ওকে। তো এটা দিলে হাইট 100%, ওকে, এটা আমাদের হাইট জাস্ট কন্টিনিউ দেন নিবে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আপাতত এটাকে 600 পিক্সেল দিয়ে আমরা প্যাডিং ইউজ করবো, তো তখন সলভ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তো আমাদের ক্ষেত্রে টার্গেট হচ্ছে আমরা হচ্ছে জিনিসগুলোকে প্যাডিং দিয়ে মাঝখানে আনবো, কোনো সমস্যা নেই। তো আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা ট্রাই করতেছি সেটা হচ্ছে ইমেজ নিয়ে কাজ করা, আর কিছু। ওকে, ফ্লেক্স আসতে আমরা ফ্লেক্স বক্স দ্বারা জিনিস আর ইজিলি করতে পারবো, বাট আজকে একটু কঠিন ওয়েতে করবো আর কি, ফ্লেক্স বক্স ছাড়া, ওকে। প্রথম কথা হচ্ছে আমার বডির মধ্যে এক্সট্রা মার্জিন আছে, তাই না, ওগুলো রিমুভ করতে হবে। যেমন হচ্ছে আমি যদি এখানে আসি, ইন্সপেক্ট করি, খেয়াল করে দেখেন, এই দেখেন অনেক মার্জিন, এক্সট্রা কিছু মার্জিন আছে, এই যে যদি এখানে যাই, এই বডিতে যদি ক্লিক করি, যদি এখানে আমি আসি,
বডিতে এই দেখেন, দেখছেন 8 পিক্সেল মার্জিন আছে, আবার হেডিং এও কিছু মার্জিন প্যাডিং আছে। তো বললাম যে বডির ভিতরে মার্জিন সব 0। আচ্ছা আচ্ছা, ডট বডি না, শুধু বডি। ওকে, এই যে এখন দেখেন উপরে কিন্তু স্পেস যায় নাই, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে ওই হেডিং এর স্পেস গুলো, দেখছেন? আচ্ছা, তো এটাও কিন্তু একটা ইস্যু। বলতে পারি হচ্ছে এটার একটা সলিউশন দেখাই দিই। অ্যাস্থেটিক্স বলে কিছু একটা আছে। এটা মানে কি, আমরা স্টারও বলতে পারি, অ্যাস্থেটিক্স বা স্টার। তো এটা এটা মানে হচ্ছে আমার যতগুলো এলিমেন্ট আছে সবগুলা, বুঝছেন? এটা মানে কি, যতগুলো আমার এলিমেন্ট আছে সবগুলো। তো আমি এখানে ক্লিক করে সেভ দিব, দেখেন সবগুলো মার্জিন চলে যাবে। দেখছেন, ওরা যা আছে আমার সবগুলো মার্জিন চলে গেছে। ঠিক আছে, মানে এটা মানে কি, অ্যাস্থেটিক্স মানে যত এলিমেন্ট আছে আমার সবগুলোকে ধরছে, ধরে সবগুলা A to Z মার্জিন 0 করে দিচ্ছে। দেখছেন? আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, ইউনিভার্স ডিরেক্টর, রাইট। ঠিক আছে, তো এটাকে ধরে আমরা কি করতে পারি, এখন আমাদের মোটামুটি মার্জিন গুলা 0 হয়ে গেল। নেক্সট আমরা যে বিষয়টা কাজ করবো সেটা হচ্ছে কি, এই যে হেডিং গুলো আছে, ঠিক আছে, তো এইগুলো আমরা ডিজাইন করতে পারি। ওকে, তো আমরা ধরে ধরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ফোকাস কাজ করতে ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন বোঝার ট্রাই করি, ইমেজ দিয়ে লেখাগুলো পরে সলভ করি। প্রথম হচ্ছে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করবো? তো তখন কালার ইউজ করা দরকার নাই, আমরা নর্মাল ইউজ করতে পারি হিরো সেকশনে, মানে যে মেইন সেকশনটা বোঝার ট্রাই করেন, মেইন সেকশনটা ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইউজ করবো। লিখলাম হচ্ছে কালার, যাই ইমেজ ইউজ করবো। ইমেজ ইউজ করতে দিতে হবে ইউআরএল। ইউআরএল দেওয়ার পরে আপনার এখানে হয় ইমেজটা লিঙ্ক আকারে ইউজ করবেন, না হলে কি ডিরেক্ট ডাউনলোড করে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল ব্লগ ইমেজ আমি ইউজ করব। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে ব্লগ ইমেজ পিএনজি, দেখেন ইমেজ চলে আসছে, তাই না? আচ্ছা, তো এখন একটা ইস্যু আছে এখানে। ইস্যুটা হচ্ছে কি, এটা ইমেজটা মানে এক ইমেজ বারবার রিপিট করতেছে, তাই না? এটা রিপিটেশন বলে। আপনি যেন রিপিটেশন না হয় এটা অফ করতে হবে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, পিজিআর, নো রিপিট। ঠিক আছে, তো তাহলে কি হবে, রিপিটার হয় নাই। বাট একটা ইস্যু দাঁড়াইছে, ইস্যুটা কি, সে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে আমার ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যায় নাই। এটা বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি আপাতত, তাহলে বাকি পোর্শনটা কালার দেখা যাবে আর কি। পুরোপুরি কিন্তু ছড়ায় যায় না ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এটা সলভ করার জন্য কি করতে পারি, নো রিপিট দিছি, ঠিক আছে, তাহলে রিপিট হলো না। যদি চাই রিপিট করতে লিখে দিব যে রিপিট এক্স বা রিপিট ওয়াই, তাহলে লেফট টু রাইট রিপিট হচ্ছে। আর যদি রিপিট ওয়াই দেই, তাহলে টপ এন্ড রিপিট হচ্ছে। ঠিক আছে, যত বড় তত রিপিট হবে। দেখেন বড় করে স্ক্রিন দেখেন বাড়তেই আছে, কেন পুরো তার বুঝাইতে হবে, ছড়াইতে হবে জিনিসটাকে, এই জন্য। আমি দিলাম নো রিপিট। ওকে, রিপিট অফ হয়ে গেল। বাট চাচ্ছি যে এটা ছড়ায় যাক পুরো স্ক্রিনের মধ্যে, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ কি, অটো কন্টেন্ট কাভার, কাভার দিলে কি হবে, পুরো ছড়ায় যাবে। যদি ইমেজ রেজলিউশনটা কম, তাই ব্লারি দেখাচ্ছে আর কি। আরেকটা হচ্ছে কন্টেন্ট, মানে তার সাইজ অনুযায়ী চলে যাবে আর কি, তার সাইজ এতটুকু। ওকে, আরেকটা হচ্ছে অটো। ঠিক আছে, যে অটোর মধ্যে অটো নিয়ে নিছে। ঠিক আছে, এই তিনটা আমরা মোটামুটি ইউজ করতে পারি। তো আমরা এখন এটা অবশ্যই ইউজ করব না, আমরা চাচ্ছি হচ্ছে কি, ডাউনলোড করা বা লিঙ্ক দ্বারা ইউজ করবো। আমি লিঙ্ক থেকে নিয়ে নিই, আমি আপনাকে শিখাইছি একটু আগে, যেমন নেটওয়ার্ক ট্যাব থেকে রিলোড দিয়ে ইমেজ থেকে ইমেজ নিতে পারি। সো এটা আমি দিলাম কপি ইমেজ ইউআরএল। ঠিক আছে, লিঙ্ক কপি করলাম, কপি করে ইউজ করতে পারি আপাতত। সেভ দিয়ে দেখি এটা আসে কিনা। চলে আসছে, আসছে, ভালো কথা। বাট একটা ইস্যু আছে, তো আমি হাইটটা একটু বাড়াই দিই। হাইট আপাতত আমি 1000 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, সো এখানে দেখেন ইমেজটা কিন্তু যখন বড় করে দেখতে এমন দেখাচ্ছে, তাই না? সো যদি নর্মালি হিসাব করি ওই দিকে আবার ঠিক আছে, বাট যখন স্ক্রিনে যাচ্ছে তখন মোটামুটি একটু খারাপ দেখাচ্ছে। তো এটা সলভ করতে পারি যে কোন পজিশনে দেখাবে। ঠিক আছে, তো এটা আমরা সেট আপ করতে পারি হবে যে ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন হচ্ছে 0 0 আমি সেন্টার দিয়ে দিলাম। ওকে, তাহলে সেন্টারে চলে আসবে। ওকে, তারপরে এটা অলওয়েজ কি সেন্টারে থাকবে অলওয়েজ। ওকে, তো এটা হচ্ছে কি আরেকটা ওয়ে। ঠিক আছে, আমি আরো অনেকগুলো প্রপার্টি আছে, যেমন হচ্ছে টপ, তোর উপরে যাবে, বটম। ওকে, বটম নিচেটা প্রায়োরিটি পাচ্ছে এখন। ওকে, বটম সেন্টার টপ লেফট এভাবে আমরা করি, পজিশন চেঞ্জ করতে পারবো। ওকে, বটম লেফট, দেখছেন নিচে লেফটের দিকে আসবে, বটম রাইট নিচে লেফটের দিকে আসবে। ওকে, সেই হচ্ছে আমরা পজিশন চেঞ্জ চেঞ্জ করতে পারবো, সেন্টার রাইট, সেন্টার লেফট। ঠিক আছে, সেন্টার সেন্টার ইউজ করতে পারি, আর সেন্টার দিলে পারফেক্টলি সেন্টারে কাজ করবে আর কি। সেন্টার সেন্টার,
ওকে, সেন্টার সেন্টার একইভাবে কাজ করে আর কি, বা টপ সেন্টার, এভাবে দিয়ে আমরা একটাও দিতে পারেন ভ্যালু, বা দুইটা প্রপার্টি মানে ভ্যালু পাস করতে পারেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে মোটামুটি কাজ করা। যদি আমি অটো দিছি, অটো নিয়ে নিচ্ছে, যদি কাভার দেয় পারফেক্টলি সেট হয়ে যাবে আর কি। যে কাভার দেখছেন পারফেক্টলি বসে গেছে, ঠিক আছে, এখন দেখতে সুন্দর লাগতেছে একটু, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বিষয়। আর এই কন্টেন্ট দিলে কি হবে, একটা সাইজ মতো সে নিয়ে নিবে, তোর অ্যাকচুয়াল যে সাইজ থাকে সাইজ মতো সে নিয়ে নিবে বক্সের মধ্যে। এটা হচ্ছে কন্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা ইউজ করবো হচ্ছে কন্টেন্ট না, আমরা দিব হচ্ছে কাভার, যাতে সব সবসময় কি পারফেক্টলি ছড়াই থাকে এভাবে। ওকে, তো এইভাবে কি আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? তো এইভাবে কি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারি। হ্যাঁ, ওটা আমি পরে আসবো, ওগুলো সুডো এলিমেন্ট দিয়ে করতে হবে। ওকে, আচ্ছা, অবজেক্ট ফিট, গুড কোয়েশ্চেন। এটা আমরা হাইট নিয়ে যখন ভিপোর ভিএইচ নিয়ে তখন বুঝাবো। ওকে, আসতেছি। সো আমরা এখন যদি এই সেম লেআউটটা এটা কি জানি করতে চাইছিলাম, এটা যদি ইউজ করতে চাই বা এভাবে যদি কাজ করতে চাই, তাহলে কিভাবে করতে পারি দেখে বুঝতেছি, এটা কঠিন কিছু না। জাস্ট হচ্ছে আমরা আপাতত ফ্লেক্স তো শিখি নাই, তা আমাদের মতো আমরা একটু করবো আর কি। তো আমরা হচ্ছে হিরো কন্টেন্টকে ধরে আগে আপাতত ল্যাক বডির ভিতরে যা সব সাদা করে দিই, বা হিরো সেকশন যা আছে কালার হচ্ছে সব হোয়াইট, টেক্সট হোয়াইট হয়ে গেল। ফন্ট আমরা ধরুন ওদেরটা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো এটার জন্য একটা কাজ করি, আমি হচ্ছে এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশন নামগুলো একটু মনে রাখেন সবাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়াট ফন্ট। কি ফন্ট? ওয়াট ফন্ট নামে একটা ফন্ট আছে, যেটাতে হচ্ছে আপনারা ফন্ট বের করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এই যে, এই যে ওয়াট ফন্ট একটা এক্সটেনশন আছে। ওকে, ডাউনলোড করবেন বা এক্সটেনশন অ্যাড করবেন, সরি। এই যে ওয়াট ফন্ট, আমি ক্লিক করলাম এই ওয়াট ফন্টে। এখন দেখেন এটা কি ফন্ট রেলওয়ে, দেখছেন? এটা কি? এটা হচ্ছে এফ জাল্লা ওয়ান কিছু একটা হবে। এটাও সেম, এটা হচ্ছে আবার রেলওয়ে, ঠিক আছে? ফন্ট নাম আমি যদি এখন ক্লিক করি, এই ফন্টের নাম চলে আসছে, এই যে, আর কালার চলে আসছে, ওয়েট চলে আসছে, লাইন হাইট, সাইজ, স্টাইল নরমাল পাইছি। তো আমি কিন্তু ক্লিক করে ডিটেল দেখতে পাচ্ছি কালার সহ। ওকে, অথবা কালার জন্য আপনারা কালার পিকার ইউজ করতে পারেন, বা আই ড্রপার এক্সটেনশন ইউজ করতে পারেন, আই ড্রপার নামে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? আই ড্রপার, এই যে, মানে আমি আই ড্রপারটা প্রিফার করি আর কি। আচ্ছা, এই যে এটা ইনস্টল করতে পারেন, ঠিক আছে, খারাপ না, ভালো। আচ্ছা, তো এখন আমরা ধরেন ফন্ট ইউজ করবো, এটার নাম কি দিছে যে ফেজাল্লা ওয়ান হোয়াট এভার। আচ্ছা, এটা আমার গুগল দিয়ে সার্চ করতে হবে, এটা এটা আদৌ ফন্টে আছে কিনা, ঠিক আছে? তো আমরা এখানে আসি, আসার পরে হচ্ছে গেলাম, যাওয়ার পরে হচ্ছে ফন্টসে গেলাম, দিলাম সার্চ, পাইছি। হ্যাঁ, ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে কোনটা লাগবে যে দিলাম হচ্ছে গেট ফন্ট, এর নিচে চলে আসে দেখছেন রেসপন্সিভ ব্লুতে, উপরে নিচে চাই, গেট ফন্টে ক্লিক করলাম। এটা দরকার নাই, যে মাদামি ওয়ান। সো এটা ক্লিক করে দিলাম, গেম বেড কোড, বললাম সিএসএস এর কাজ। আচ্ছা, লিঙ্ক ইম্পোর্ট করি, কপি কোড দিলাম, একটা স্টাইল 400। যাই হোক, সো আমি জাস্ট এটা ধরে পেস্ট করে দিলাম। ওকে, এই যে ফন্ট চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না কেন, আমরা এখন ইম্পোর্ট করিনি পারফেক্টলি এই জন্য। সো এখানে যাইলাম, যাওয়ার পরে হচ্ছে এই যে ফন্টের ফ্যামিলিটা এখানে আছে, এখানে কপি করলাম, বডির মধ্যে গিয়ে বা এখানে বলতে পারি প্রত্যেকটা এলিমেন্টে কাজ করবে, দরকার নেই আমি হিরো সেকশনে বলে দিই আপাতত, হিরো সেকশনে কাজ করবে। ফন্ট চেঞ্জ হয়ে গেছে, নাইস। আচ্ছা, নেক্সট আমার কিন্তু দুইটা ফন্ট আছে, তাই না? একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আমার কি, ওই রেলওয়ে নামে। সো রেলওয়েটা আমি ইম্পোর্ট করে ফেলতে পারি, যেটা আমি এখানে যে রেলওয়ে হচ্ছে বাটনের ফন্ট আর কি, ক্লিক করি, এই যে রেলওয়ে 500, দেখছেন? আচ্ছা, তো আমি এখানে যাই, ফন্টসে গেলাম, বললাম ভাই রেলওয়েটা আমার লাগবে, এই যে রেলওয়ে, ঠিক আছে? রেলওয়ের মধ্যে আমার জাস্ট গেট ফন্টে ক্লিক করব, গেট এমবেড কোড। রেলওয়ে হচ্ছে অনেকগুলোই আছে, থাকুক, সমস্যা নেই। আচ্ছা, তো আমি লিঙ্কটা আবার কপি করলাম, কপি করে এখানে হচ্ছে এটার কয়টা স্টাইলস, এই যে এটা হচ্ছে 400, এটা তো অনেকগুলো আছে, মানে 1 থেকে 900। আচ্ছা, থাক, সবগুলো থাকুক, সমস্যা নেই। ফুল এক্সেল যা আছে সব নিলাম, নেওয়ার পরে জাস্ট হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে হবে আমাদের, রিপ্লেস করে দেওয়া হবে। তো এখন দেখেন এখানে দুইটাই আছে, রেলওয়ে আছে, জালাবানো আছে, যেটাই বলে না কেন এটাকে।
আচ্ছা, তো তারপর এটা লেখাটা নিয়ে নিই, যে ফন্ট কি জানি ছিল, ফন্ট ফ্যামিলিটা যেটা এগুলো, এটা কিসে কাজ করবে, এটা হচ্ছে বাটনে কাজ করবে। তো আমি বলে দিলাম যেটা অ্যাঙ্করটাকে আছে আমার ডিফল্ট হবে, এই অ্যাঙ্করটাকে আগে বসাই দিয়ে, এই যে অ্যাঙ্করটাকে হচ্ছে এটা পেয়ে গেছে ফন্টটা, দেখছেন? আচ্ছা, বললাম প্যারাগ্রাফটাকে ওটা কাজ করবে, সো আমি অ্যাঙ্কর আর হচ্ছে প্যারাগ্রাফ এটা দিয়ে দিই। আচ্ছা, আসলে ভালো কথা। ওকে, সো এখন আমি ধরেন হচ্ছে একটু বাকি জিনিসগুলো ফিক্স করবো আর কি। তো আমি আপনার দেখাই যে কিভাবে আমরা আপাতত যা আছে যা জানি ওইটার মধ্যে ওইটাকে ইউজ করে কিভাবে কাজগুলো করতে পারি আর কি। আচ্ছা, তো আমরা ধরেন হচ্ছে এটার সাইজটা দেখি, এটার সাইজ কত, 24 পিক্সেল, লাইন এটা হচ্ছে 30, প্রথম যে ফন্টটা। তো এটার নাম কি দিয়েছিলাম, হিরো কন্টেন্ট, ভিতরে যে পি ট্যাগটা আছে। ওকে, তো আমি এখানে করে ফেলি যে হিরো কন্টেন্টের মধ্যে যে পি ট্যাগটা আছে ওইটা হচ্ছে ফন্ট সাইজ 24। ওকে, আচ্ছা, ফন্ট সাইজ 24। আচ্ছা, এটা বেসিক্যালি উপরটা আসলে জায়গা আমার আরেকটু এটা 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 আচ্ছা, এটা 20 পিক্সেল দিয়ে দিই, আপনার নিজের মতো দিয়ে দিন, এটা নাই, অনেক কিছু নাই, আমরা দিয়ে দিই এটা বেসিক্যালি এটা। ওকে, আচ্ছা, এটা লাইনেরও দরকার নাই, যা আছে তাই। এটা নিয়ে মাথা মাথার মার্জিন দিয়ে দেওয়া পড়তো, মার্জিন উপর নিচে পিক্সেল। ওকে, আচ্ছা, এটা কি নিতেছে না তো, ফন্ট সাইজ জিরো, আচ্ছা হার কন্টেন্ট দিয়েছে এই জন্য, এই যে ঠিক আছে, মার্জিন নিয়ে নিছে। ওকে, তো হিরো কন্টেন্টের মধ্যে আমরা হেডিং গুলো নিয়ে কাজ করি। যে হেডিং H2 যেটা আছে বা H3 যেটা আছে, ওইটার সাইজটা কত, ওইটার সাইজ হচ্ছে আবার 24, ফন্ট ওয়েট 400, কালারটা দেওয়া আছে, আমি কালারটা কপি করে ফেলি। এই যে, ঠিক আছে, কালার চলে আসছে। ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট নর্মাল, যদি ওয়েট একটাই আছে, দেখি বাকি দিলে কাজ করে কিনা, দেখি কোনটা 300 নেয় কিনা, নিচ্ছে না, কারণ ওটা ওয়েটে আসি একটা 400 আছে। যাই হোক, এটা ফন্ট সাইজ যা আছে ঠিক আছে, স্টাইল চেঞ্জ করলাম না, আমি একটু বলতে পারি যে টেক্সট ট্রান্সফর্ম সব বড়দের করে দিই। ওকে, তো বড়দের করে দিলাম আর কি, এটা নাই তাও দিলাম বড়, একটু একটু স্পেস বাড়াই দিই। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লেটার স্পেসিং। ওকে, লেটার স্পেসিং মানে কি, ভিতরে স্পেস তৈরি করবে, বললাম হচ্ছে 10 পিক্সেল, বেশি হয়ে গেছে, আপাতত 6 পিক্সেল দেই। ওকে, নট ব্যাড। আচ্ছা, তারপর হচ্ছে হিরো কি আছে কন্টেন্টের ভিতরে, যে H1টা আছে এটার ফন্ট সাইজ হচ্ছে দেখি কত। আচ্ছা, এটা এক্সিট দিয়ে দেওয়ার ট্রাই করে। ওকে, এটা এটা হচ্ছে আমাদের 90 পিক্সেল, লাইনের হচ্ছে 26। আচ্ছা, ফন্ট সাইজ 90 পিক্সেল, আর নিচে একটু মার্জিন, আচ্ছা লাইনের দিলেই হয়ে যাবে। লাইন হাইট মানে হচ্ছে এই ফন্টের হাইট কত, একটা 26 পিক্সেল, 400, 26 না 24, 26 পিক্সেল। ওকে, পেজ তৈরি হয়েছে আর কিছু না। ওকে, তো এই গেল। এরপর হচ্ছে আমরা বাটন যে করতেছিলাম, বাটন ডিজাইন করবো, বাটনটার নাম কি দিয়েছিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়েছিলাম তাই না, হিরো কন্টে বাটন দিয়ে দিই ক্লাস দিয়ে। বিটিএন এর মধ্যে হচ্ছে প্যাডিং অ্যাড করবো, আপ লেফট এন্ড রাইট 20 পিক্সেল, টপ এন্ড বটম 20 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল কম হয়ে যায়, আচ্ছা কালারটা ধরেন হচ্ছে ওইটা ইউজ করি, কপি করে বসাই দিলাম। ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সব বড় হাতের। এরপর টেক্সট ডেকোরেশন মানে আন্ডারলাইনে রিমুভ করবো, টেক্সট ডেকোরেশন নাম। ঠিক আছে, নাম দিলে কি হয়, যখন লাইনটা আন্ডারলাইন চলে গেছে, যদি লাইন না দেই তাহলে দেখি কি হচ্ছে, আন্ডারলাইন চলে আসছে। আবার লাইন থ্রু একটা আছে, ঠিক আছে, মাঝখানে চলে আসছে, টেক্সট ডেকোরেশন নাম বলবো যে লাইনটা থাকবে। ওকে, প্যাডিং, আচ্ছা প্যাডিং হচ্ছে আমাদের, ওকে অ্যাঙ্কর ট্যাগ প্যাডিং কিন্তু কাজ করতেছে না, দেখছেন? আচ্ছা, তো আমি একটু বুঝাই, প্যাডিং এ দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমার ফটো হচ্ছে ইয়েলো, দেখেন, দেখছেন উপর উঠে গেছে, ইস্যু করতেছে, ইস্যুটা সলভ কিভাবে করবো, ওই যে শিখছিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন গিয়ে ওই যে স্পেস নিতে এখন আর কারো উপরে উঠে যায় না, সে সলভ হয়ে গেছে। তো আমি এটা ইয়েলো কিন্তু দিব না, আমি কি ইউজ করবো, বর্ডার ইউজ করবো, ঠিক এটার মতো করে। ঠিক আছে, যে বর্ডার 2 পিক্সেল সলিড, এই যে কালারটা আছে,
হেক্স করে নিয়ে চলো। ওকে, এই চলে আসছে। ওকে, আচ্ছা এটা হোভারে কিছু দিয়েছে, হোভারটা পরে দেখতেছি। আর লাস্টে হচ্ছে স্পেস আছে, তাই স্পেসটা আমরা একটু দিয়ে ওদের নিতে পারি, সমস্যা নেই। ইন্সপেক্ট করে বের করে এখানে ক্লিক করলাম যে এনকোড ট্যাগ। এখানে যদি কম্পিউটারে যাই, প্যাডিং, আচ্ছা বর্ডার 2 পিক্সেল, প্যাডিং দিছে হচ্ছে লেফট রাইটে 30, উপর নিচে হচ্ছে 2। ঠিক আছে, আমরা এখানে প্যাডিংও বের করতে পারি, যেহেতু নিজের মধ্যে প্যাডিং দিয়েছিলাম। আর হচ্ছে আমাদের এখানে স্পেস নাই, এটাতে প্যাডিং আছে বেশি করে। প্যাডিং টপ হচ্ছে, প্যাডিং দিছে হচ্ছে এক্সট্রা 50 পিক্সেল উপরে আছে। তুমি এখানে ডিরেক্ট দিয়ে দিতে পারি ভাই, তোমার মার্জিন থাকবে একটা উপরে স্পেস তৈরি করার জন্য। মার্জিন টপ 50 পিক্সেল। ওকে, এই আর কি। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওই যে বলছে টপ এন্ড বটম 2 পিক্সেল, লেফট হ্যান্ডে 30 পিক্সেল, তাহলে ওর মতো হয়ে যাবে ডিজাইনটা অনেকটা এরকম। ঠিক আছে, 2 পিক্সেল আর 30 পিক্সেল, 12 পিক্সেল, সরি কম দেখে বলছেন, 2 পিক্সেল। ওকে, এই যে হবে। ওকে, আর যাই হোক, সো নেক্সট যে বিষয় সেটা হচ্ছে উপরে আমরা আসলে আইকন গুলো এইভাবে করতে পারি। এখানে একটা স্পেস দিছে, আমরা এখানে বের করতে স্পেস কতটুকু আছে, 70 পিক্সেল, দেখছেন? সো হিরো আইকনস গুলো দিতে পারি। হিরো আইকনস এর মধ্যে যে শুধু হিরো আইকন যেটা আছে, ওর মধ্যে প্যাডিং না মার্জিন দিয়ে দেখবা। আচ্ছা, মার্জিন টপ দিয়ে দিন 70 পিক্সেল, প্যাডিং দিলেও কাজ করতে হয়ে যাবে। ওকে, প্রত্যেকটার মধ্যে কালার কি হবে, আচ্ছা প্রত্যেকটা কালার হচ্ছে আমার ব্ল্যাক। ঠিক আছে, এভাবে ব্ল্যাক দিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার ওই যে এটা। ঠিক আছে, এটার ফন্ট সাইজটা আচ্ছা আমি দিয়ে দিই, নিজের মতো দিয়ে দিই, আবার বের করলাম না। 40 পিক্সেল বা 20 পিক্সেল, প্যাডিং হবে, প্যাডিং 20 পিক্সেল বা 10 পিক্সেল, রাইট। আর বর্ডার রেডিয়াস 40 পিক্সেল বা 100 পিক্সেল দিয়ে দিবে, হয়ে গেছে। আর স্পেস দরকার না, স্পেস দেওয়ার জন্য আমি দিলাম হচ্ছে মার্জিন লেফট 10 পিক্সেল। ঠিক আছে, মার্জিন রাইট 10 পিক্সেল হবে, খালি লেফট রাইটে 10 পিক্সেল পাবে। এই তো। তো এরপর আমি লাস্টে গিয়ে বললাম এই জিনিসগুলো মাঝখানে চলে আসবে, এই যে হিরো কন্টেন্ট গুলা আরো সুন্দর করে করা যায়, বাট আপাতত আজকের জন্য আমরা হচ্ছে হিরো কন্টেন্টকে ধরে হিরো কন্টেন্টের ভিতরে এবার কাজ করতে পারি। হিরো কন্টেন্ট যে আছে ওর প্যাডিং উপরে নিচে 100 পিক্সেল, লেফট এন্ড রাইটে 0। ঠিক আছে, বা হচ্ছে 200 পিক্সেল যদি দিয়ে দিতে এমন দেখা যায়। ওকে, এমন একটা অনেকটা দেখতে। তো নট ব্যাড, আমরা অনেকটা ক্লোজ গেছি আর কি। ঠিক আছে, এখানে স্পেস আর বাড়াইছে, ফন্ট সাইজ আর একটু ছোট হবে, বাট যাই হোক আইডিয়া পেয়ে গেছেন আমরা কিভাবে কনভার্ট করতেছিলাম। ওকে, আচ্ছা। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি একটা লেআউট ক্রিয়েশন, মানে যা শিখছি এটার মধ্যে আমরা কি ইউজ করে, মানে ওইটা যা শিখছি এটার মধ্যে দিয়ে আমরা ইউজ করে কাজ শিখতে পারি আর কি, মানে যা কোর্স শিখছি ওইটা দিয়ে আমরা একটা লেআউট তৈরি করলাম আর কি। ওকে, মানে মাঝখানে আনবেন, হ্যাঁ ওইটাও করতে পারেন। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি ধরনের সব মাঝখানে দিলে আরো সুন্দর লাগতে পারে। তো লেফটে না রেখে আমরা মাঝখানে নিয়ে আসা কিছু কিভাবে মাঝখানে আনতে পারি, ধরেন যেহেতু আমাদের আমরা ইয়াটা শিখি নাই, তো বেটার ওয়ে হচ্ছে হিরো কন্টেন্টকে দিয়ে আমরা একটা উইথ দিতে পারি। ঠিক আছে, যে হিরো কন্টেন্টের উইথ বললাম ধরেন হচ্ছে আপাতত 700 পিক্সেল, তারপর বললাম মার্জিন অটো। ঠিক আছে, টেক্সটের আমি ধরেন সেন্টার দিলাম, এই যে। তখন দেখতে অনেকটা এমন দেখাবে আর কি। ঠিক আছে, এটাকে আমি সলভ করতে পারি এভাবে, ইমেজে কেন বুঝা যাচ্ছে না, তো আমি ইমেজটা ওই কোণে পাঠিয়ে দিই। তো ইমেজ ওই কোণে পাঠাইতে হলে আমি বলতে পারি সেন্টার না দিয়ে লেফট বলতে পারি, তাই তো। নাইস, ওকে। যদি এটা লেফট, বটম লেফট বা এটা নিজের মতো করে একটু দেখতে হবে কোনটা দিলে বেটার লাগে। যদি আমি যখন স্ক্রিন মাঝখানে ধরি, ইমেজটা আপনার মাঝখানে চলে আসবে, যেহেতু এটা কাভার দেওয়া আছে। ওকে, ইমেজটা সাইজ হচ্ছে দিন শেষে আমার 1280 পিক্সেলের মতো, এই জন্য মাস্ক যতই বড় হতো তত ছোট লাগতে আসতেছে। বাট ছোট স্ক্রিনে গেলে আবার সেটা পারফেক্টলি কাজ করতেছে, বুঝছেন?
যে একটা আইডিয়া পেয়ে গেছেন, আমরা মাঝখানে দিয়ে ইউজ করতে পারি বা লেফটে রাখতে পারি, হোয়াট এভার। যদি আমার ফাইনাল লেআউট না, বাট যা শিখছি আমরা ওটাকে ইমপ্লিমেন্ট করে কিছুটা করার ট্রাই করলাম আর কি। ওকে, তো এইগুলো হচ্ছে একটা জিনিস। তো আপনারা চাইলে একটু লেআউট ক্রিয়েশনে দেখতে পারেন যে আপনার নিজেরা ট্রাই করে কাজ করতে পারেন কিনা, বা একটা লেআউট আছে ওটাকে যা শিখছেন এর মধ্যে দিয়ে এটাকে কনভার্ট কতটুকু বানাতে পারতেছেন, মানে যা শিখছেন এর মধ্যে, এর বাইরে কিছু না। ওকে, আচ্ছা, তো আমরা যা শিখছি এটার ভিতরে যা করতে পারে আমরা এগুলো করে ফেললাম। ওকে, তো আমরা হোভার শিখি নাই, হোভারটা আমরা নেক্সট ক্লাসে বা অ্যানিমেশন জিনিসগুলো শিখি নাই, আসলে শিখবো। তার পাশে বসে হচ্ছে রেসপন্সিভ কেমনে কাজ করেছি, আরো ইউনিট আছে গুলো কিভাবে কাজ করে, হাইটের আরো প্রপার্টি আছে, ইউনিট আছে গুলো কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, ফ্লেক্স বক্স শিখবো, তো ওগুলো শিখলে মোটামুটি অনেক কিছু কভার হয়ে যাবে, তখন আপনারা এইগুলো ইজিলি বানাইতে পারবেন আরো ইজি ফ্লেক্সিবল ওয়েতে। আচ্ছা, এইগুলো তো আজকে মোটামুটি এই পর্যন্তই, অনেক কিছুই কভার করা হয়েছে। তো যা দেখানো হয়েছে এইগুলো নিয়ে একটু আপনারা নিজেরা ট্রাই করুন। তা আপনাদের একটা ক্লাসরুমের লেআউট, হ্যাঁ আমি দেখো নিচ্ছি ক্রিয়েটিভ ফ্রন্ট। তো যা দেখানো হয়েছে, তো এটার উপর আপনাদের একটা টাস্ক দেওয়া হবে আর কি। ঠিক আছে, ওই টাস্ক গুলো প্র্যাকটিস করে লেআউট তৈরি করবেন আর কি। ঠিক আছে, মানে যা দেখানো হয়েছে ওর মধ্যে, এর বাইরে কিছু আসবে না। ওকে, আচ্ছা।